শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতে সংবাদ শিরোনাম। বৈশ্বিক জটিল আবর্তে মিয়ানমার মহাবিপদে ইউক্রেন। যুক্তরাষ্ট্রের অস্ত্র বন্ধের পর এবার 30,000 উত্তর কোরীয় সেনা পাঠাচ্ছে রাশিয়া। মিয়ানমারের রাখাইন সহ বিভিন্ন রাজ্যে ভাড়াটিয়া সেনা পাঠাচ্ছে চীন। জুনের শেষে এই বিষয়ে চূড়ান্ত অনুমতি দিয়েছে মিয়ানমারের জান্তা সরকার। আর এর মাধ্যমে মিয়ানমার প্রবেশ করতে যাচ্ছে নতুন এক বৈশ্বিক রাজনৈতিক আবর্তে। 1 জুলাই মিয়ানমারের ইয়াঙ্গুন ভিত্তিক মিজিমা নিউজের খবরে বলা হয়, ইতিমধ্যে মিয়ানমারের রাখাইন রাজ্যে অবস্থান করছে চীনা ভাড়াটিয়া বা বেসরকারি সেনা। মিজমার খবরে বলা হয়েছে, রাখাইন সহ গোটা মিয়ানমারের বিভিন্ন রাজ্য ও অঞ্চলে প্রাইভেট সিকিউরিটি ফার্মের কার্যক্রম তদারকের জন্য 23 জুন জান্তা সরকার গঠন করেছে সেন্ট্রাল সুপারভাইজারি কমিটি। মিয়ানমারে চীনের বেসরকারি সেনা পাঠানোর অনুমতির বিষয়ে 27 জুন গেজেট প্রকাশ করা হয়েছে। 19 মে মেজর জেনারেল তুন তুং অং এর নেতৃত্বে বৈঠকে বসে নবগঠিত সেন্ট্রাল সুপারভাইজার কমিটি। এর আগে 18 জুন কমিটির বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে আহ্বান জানায় মিয়ানমারে প্রাইভেট সিকিউরিটি ফার্ম পরিচালনার জন্য লাইসেন্স সংগ্রহের। মিজমার খবরে বলা হয়েছে, মিয়ানমারে যৌথ প্রাইভেট সিকিউরিটি ফার্ম পরিচালনার জন্য মিয়ানমার জান্তা সরকারের কাছে আবেদন করে বেইজিং। এরপর জান্তা সরকার 2025 সালের 18 ফেব্রুয়ারি প্রাইভেট সিকিউরিটি সার্ভিস ল পাশ করে। আইন এবং এই বিষয়ক জুন মাসে প্রবেশ করা গেজেটে বলা হয়েছে, বিদেশি প্রাইভেট সিকিউরিটি কোম্পানি মিয়ানমারের কার্যক্রম পরিচালনা করতে পারবে এবং সশস্ত্র বিদেশি নাগরিক অবস্থান করতে পারবে মিয়ানমারে। মিয়ানমারের রাখাইন রাজ্যে রয়েছে চীনের বিশাল তেল ও গ্যাস লাইন সহ নানা ধরনের প্রকল্প। রাখাইনের সমুদ্র অঞ্চল থেকে উত্তোলিত তেল গ্যাস চীনে নিয়ে যাওয়ার জন্য সিনো মিয়ানমার তেল গ্যাস পাইপলাইন নির্মাণে 2005 সালে মিয়ানমারের সাথে চুক্তি করে চীন। 30 বছর মেয়াদী চুক্তি অনুযায়ী পাইপলাইনের মাধ্যমে সঞ্চালিত গ্যাসের 20 ভাগ পাবে মিয়ানমার, বাকিটা যাবে চীনে। 2013 সালের 21 অক্টোবর চীনে গ্যাস সরবরাহ শুরু হয়। রাখাইনের পাইপলাইন দিয়ে বছরে 12 বিলিয়ন কিউবিক মিটার গ্যাস সঞ্চালিত হচ্ছে চীনে। রাখাইনের রাজধানী আকিয়া বন্দর থেকে কুনমিং পর্যন্ত তেল ও গ্যাস পাইপলাইন বসাতে চীনকে বিনিয়োগ করতে হয়েছে $2.54 মিলিয়ন। 2015 সালের ফেব্রুয়ারি মাসে পরীক্ষামূলকভাবে তেল সরবরাহ শুরু হয় চীনে। দিনে 4,40,000 ব্যারেল তেল সঞ্চালনের ক্ষমতা রয়েছে এই পাইপলাইনের। চীন রাখাইনে গভীর সমুদ্র বন্দর নির্মাণ, অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা সহ আরও অনেক প্রকল্পে বিপুল বিনিয়োগ চুক্তি করেছে মিয়ানমারের সাথে। রাখাইন রাজ্যের 90% এলাকা বর্তমানে আরাকান আর্মির নিয়ন্ত্রণে। মিয়ানমারের আরাকান আর্মি সহ বিভিন্ন বিদ্রোহী বাহিনী চীন থেকে সহায়তা পায়, কিন্তু বর্তমানে প্রায় গোটা রাখাইন রাজ্য বিদ্রোহীদের নিয়ন্ত্রণে চলে যাওয়ায় চীন চিন্তিত রাখাইনে তাদের তেল গ্যাস পাইপলাইন সহ বিভিন্ন প্রকল্প নিয়ে। এই অবস্থায় তেল গ্যাস পাইপলাইনের নিরাপত্তা সহ তাদের অর্থনৈতিক বিভিন্ন প্রকল্পের নিরাপত্তা বিধানে অন্যতম ভূমিকা পালন করবে চীনা ভাড়াটিয়া সেনারা। তবে বিশ্লেষকদের মতে, জান্তা আর্মির পক্ষ নিয়ে চীনা বেসরকারি সেনারা বিদ্রোহীদের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে না, কিন্তু তারপরও রাখাইন সহ বিভিন্ন রাজ্যে চীনের ভাড়াটিয়া সেনা মোতায়েন জান্তা সরকারের পক্ষে একটি বলিষ্ঠ পদক্ষেপ হিসেবে ভূমিকা পালন করবে। কোনো সন্দেহ নেই, জান্তা সরকার তাদের নিজেদের স্বার্থেই অনুমতি দিয়েছে চীনা ভাড়াটিয়া সেনাদের মোতায়েনের। তারা পরোক্ষভাবে হলেও জান্তা সরকারের পক্ষে ভূমিকা পালন করবে। কেবল রাখাইন নয়, গোটা মিয়ানমারে রয়েছে দীর্ঘমেয়াদে চীনের অনেক বড় বড় অর্থনৈতিক প্রকল্প। বস্তুত 1958 সাল থেকে আজ পর্যন্ত মিয়ানমারে চলা সেনা শাসন টিকে আছে চীনের প্রত্যক্ষ সহায়তায়। বর্তমানে কয়েক বছর ধরে চলা গৃহযুদ্ধে তছনছ হয়ে গেছে গোটা মিয়ানমার। কোনো মতে রাজধানী সহ গোটা কয়েকটি বড় বড় শহরে ধরে রেখেছে জান্তা সরকার। দেশের গোটা জনগণ জান্তা সরকারের বিরুদ্ধে, কিন্তু তারপরও জান্তা সরকার টিকে আছে চীন, রাশিয়া এবং ভারতের সমর্থনের কারণে। সম্প্রতি মিয়ানমারের রাখাইন রাজ্যে বাংলাদেশের মধ্যে দিয়ে একটি মানবিক করিডোর স্থাপনের আলোচনা শুরু হয়। এই করিডোরের মাধ্যমে বাংলাদেশের মধ্যে দিয়ে মিয়ানমারের রাখাইন রাজ্যে ত্রাণ কার্যক্রম পরিচালনা এবং সেখানকার রোহিঙ্গাদের নিরাপত্তার ব্যবস্থা গ্রহণের কথা ছিল। এর অংশ হিসেবে জাতিসংঘের তত্ত্বাবধানে সেখানে বাংলাদেশি সেনা পাঠানোর বিষয়টিও সামনে আসে, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরে বিভিন্ন রাজনৈতিক দল সহ বিভিন্ন মহল থেকে এর বিরোধিতা করা হলে ভেস্তে যায় এই উদ্যোগ। এই অবস্থায় রাখাইনে চীনা ভাড়াটিয়া সেনা পাঠানোর বিষয়টি সামনে আসায় নতুন দিকে মোড় নিতে যাচ্ছে রাখাইন সহ মিয়ানমার পরিস্থিতি। কোন দিকে মোড় নেয় রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়টি তা এখনও অনিশ্চিত। একের পর এক খারাপ খবর আসছে ইউক্রেনের জন্য। মহাবিপদে জেলেনস্কি সরকার। যুক্তরাষ্ট্র মিসাইল সহ গুরুত্বপূর্ণ অস্ত্র সরবরাহ বন্ধ করে দেওয়ায় সামনে ঘোর অন্ধকার জেলেনস্কির সামনে। চলতি সপ্তাহের শুরুতে রাশিয়ায় এ যাবৎকালের অন্যতম বড় বিমান হামলা চালিয়েছে ইউক্রেনে। হাইপারসনিক মিসাইল, ব্যালিস্টিক মিসাইল, ক্রুজ মিসাইল সহ 5 শতাধিক ড্রোন হামলা চালিয়েছে গোটা ইউক্রেনের সামরিক অবকাঠামো লক্ষ্য করে।
বর্তমানে লক্ষাধিক সেনা নিয়ে বিভিন্ন ফ্রন্টলাইনে স্থল অভিযান পরিচালনা করছে রাশিয়ান আর্মি। এরই মধ্যে বুধবার হোয়াইট হাউস থেকে বলা হয়, ইউক্রেনকে দেওয়ার মতো প্যাট্রিয়ট ও হেলফায়ার মিসাইল নেই তাদের কাছে। একই দিন পেন্টাগন থেকে বলা হয়েছে, সারা বিশ্বে যুক্তরাষ্ট্রের দেওয়া অস্ত্র সরবরাহ পর্যালোচনা করা হচ্ছে, তারা সবাইকে আর অস্ত্র দিতে পারবে না। ইউক্রেন বলেছে, বুধবারের ঘোষণার সময় পর্যন্ত তাদের কাছে এয়ার ডিফেন্স সিস্টেমের পর্যাপ্ত ইন্টারসেপ্টর ছিল, কিন্তু শিগগিরই এই মজুদ ফুরিয়ে যাবে। বিশ্লেষকদের মতে এর ফলে রাশিয়ার বিমান হামলা মোকাবেলার কোনো সামর্থ্য থাকবে না ইউক্রেনের আকাশ সম্পূর্ণরূপে চলে যাবে রাশিয়ার দখলে। এ অবস্থায় স্থল অভিযানও প্রতিরোধ করার সামর্থ্য থাকবে না তাদের, ফলে পতন ঘটতে পারে ইউক্রেনের রাজধানী কিয়েভের। এই পতন ঠেকানোর একমাত্র উপায় রাশিয়ার সাথে শান্তি চুক্তি করা, কিন্তু ইউক্রেনের এই দুর্বল অবস্থায় ইউক্রেন দখলের সুযোগ হাতছাড়া করে রাশিয়া ইউক্রেনের সাথে আলোচনা টেবিলে বসতে রাজি হয় কিনা, সেটাই এখন প্রশ্ন। 2022 সালের ফেব্রুয়ারি মাসে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র $100 বিলিয়ন বেশি অস্ত্র এবং অর্থনৈতিক সহায়তা দিয়েছে। এর মধ্যে কেবল অস্ত্র সহায়তা রয়েছে $61 বিলিয়ন। বস্তুত ইউক্রেনের ঘাড়ে বন্দুক রেখে রাশিয়ার বিরুদ্ধে দীর্ঘ এই যুদ্ধ করছে যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা বিশ্ব। এদিকে আরও দুঃস্বপ্ন অপেক্ষা করছে ইউক্রেনের জন্য। বৃহস্পতিবার CNN এর খবরে বলা হয়েছে, উত্তর কোরিয়া নতুন করে 30,000 সেনা পাঠাতে যাচ্ছে রাশিয়ায়। তারা সরাসরি ফ্রন্টলাইনে যুদ্ধ করবে ইউক্রেন সেনাদের বিরুদ্ধে। ইউক্রেন সহ পশ্চিমা গোয়েন্দা সংস্থা উদ্ধৃত করে বৃহস্পতিবার খবরটি প্রকাশ করেছে CNN। এর আগে গত বছর নভেম্বরে রাশিয়ায় 11,000 সেনা পাঠায় উত্তর কোরিয়া। ইউক্রেনের দখল থেকে কুরস্ক উদ্ধারে অংশ নেয় এসব সেনা। CNN এর খবরে বলা হয়েছে, 11,000 উত্তর কোরীয় সেনার মধ্যে 4,000 সেনা নিহত হয়েছে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে। কিছু সেনার লাশ পৌঁছেছে উত্তর কোরিয়ায়। তাদের শেষকৃত্য অনুষ্ঠানের ক্রন্দন করেছেন উত্তর কোরীয় নেতা কিম জং উন। এতদিন পর প্রকাশ্যে এলো ইসরায়েলের ক্ষয়ক্ষতির ভয়ঙ্কর তথ্য। ইরানের হামলায় ভেঙে গেছে দেশটির প্রযুক্তির মেরুদণ্ড। ইরান এবং ইসরায়েলের গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে উঠে এসেছে এমনই সব তথ্য। ইরানের প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলায় তেল আবিবের দক্ষিণে রিহোবেত শহরে ইসরায়েলের বিখ্যাত সামরিক সংশ্লিষ্ট গবেষণাগার ভাইসম্যান ইনস্টিটিউট অফ সায়েন্স পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। ইরানের সরকারি টেলিভিশন চ্যানেল প্রেস টিভির এক প্রতিবেদনে এর বিস্তারিত তুলে ধরা হয়েছে। এতে বলা হয়েছে, সামরিক শিল্প কমপ্লেক্সের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত ইসরায়েলি শাসন ব্যবস্থার বৈজ্ঞানিক ও সামরিক গবেষণার মূল ভিত্তি হিসেবে গড়ে ওঠা এই প্রতিষ্ঠানটি এখন কার্যত অচল ও বিধ্বস্ত। ইসরায়েলি সংবাদ মাধ্যমের তথ্য অনুসারে ইরানের সুনির্দিষ্ট এই হামলাকে ভুল করে আক্রমণ হিসেবে দেখা হচ্ছে না, বরং এর লক্ষ্য ছিল পদার্থবিদ্যা, বায়োটেকনোলজি ও কৃত্রিম বুদ্ধিমত্তা সহ সামরিক গবেষণার গুরুত্বপূর্ণ এই কেন্দ্রটিকে গুড়িয়ে দেয়া। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ইসরায়েলি টেলিভিশন চ্যানেল 13কে দেয়া সাক্ষাৎকারের ভাইসম্যান ইনস্টিটিউট অফ সায়েন্সের প্রেসিডেন্ট আলম টেন স্বীকার করেছেন যে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রকাণ্ড কমপ্লেক্সের গুরুত্বপূর্ণ ভবনগুলোই অত্যন্ত সূক্ষ্মভাবে আঘাত করায় এর ব্যাপক ও অপূরণীয় ক্ষতি হয়েছে। তিনি বলেন, ব্যাপক ধ্বংসযোগ্য হয়েছে এবং আমাদের প্রাথমিক মূল্যায়ন $300 মিলিয়ন থেকে $250 বিলিয়ন পর্যন্ত ক্ষতির ইঙ্গিত দেয়। এ বিষয়ে চেনের ব্যাখ্যা, কমপ্লেক্সটির দুটি অংশ ছিল, একটি ছোট আবাসিক ও অন্যটি বৃহৎ বৈজ্ঞানিক অংশ। এর মধ্যে ইরান তুলনামূলকভাবে বড় অংশটিতে আঘাত করেছে, অর্থাৎ তারা ইনস্টিটিউটের হৃৎপিণ্ডকে লক্ষ্যবস্তু করেছে এবং তাদের হামলা ছিল অত্যন্ত সুনির্দিষ্ট। ক্ষয়ক্ষতির ছবি প্রকাশে বিধিনিষেধ আরোপের বিষয়টি স্বীকার করে তিনি আরও বলেন, ইরান যাতে এসব স্থাপনায় আবারও আঘাত করতে না পারে সেই জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চেনের ভাষ্য, এটা অবশ্যই স্বীকার করতে হবে যে ইরানিরা ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলার স্থানগুলো পর্যবেক্ষণ করছে। শুধু ভাইসম্যান ইনস্টিটিউট নয়, অনেক সামরিক ঘাঁটি ও কৌশলগত স্থান যেগুলো এখনও আমরা প্রকাশ্যে আনিনি। চ্যানেল 13 বলছে, পরিস্থিতি এমন যে ইসরায়েলি বসতি স্থাপনাকারীরা ইরানের সুনির্দিষ্ট হামলা, ব্যাপ্তি ও অনেক জায়গার ক্ষয়ক্ষতি সম্পর্কে এখনও অবগত নন। বিধিনিষেধ সত্ত্বেও যেসব ছবি ও ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়েছে তাতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের ভয়াবহ ক্ষয়ক্ষতির চিত্র ফুটে উঠেছে। গত 15 জুন ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েল অধিকৃত অঞ্চলে তৈরি করা ভাইসম্যান ইনস্টিটিউটের বড় ধরনের ক্ষতি হয়। কমপ্লেক্সটির একাধিক অংশকে লক্ষ্যবস্তু করা হয়েছে।
একটি নবনির্মিত রাসায়নিক ও ভৌতবিজ্ঞান গবেষণাগার প্রায় পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। এটি এই বছরই চালু হওয়ার কথা ছিল। জীবন ও গণনামূলক বিজ্ঞান চর্চার জন্য নিবেদিত ভবনও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্তত একটি ল্যাবে আগুন লেগেছে। এই স্থাপনাটিতে ক্যান্সার ও কোষ পুনরুৎপাদনের ঔষধ সহ গুরুত্বপূর্ণ গবেষণা প্রকল্প চলছিল। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে কার্ডিয়াক রিজেনারেশন বিশেষজ্ঞ অধ্যাপক এলদাদ জাহরের। তার 22 বছরের গবেষণার ফসল হৃৎপিণ্ডের হাজারো টিস্যু, ডিএনএ ও আরএনএ, অ্যান্টিবডি এবং ল্যাবে তৈরি ভাইরাসের নমুনা সহ সবই ধ্বংস হয়ে গেছে। তিনি তার গবেষণাগার ধ্বংসের বর্ণনা দিতে গিয়ে বলেন, গত 22 বছর ধরে ল্যাবটি আমার দ্বিতীয় বাড়ি হয়ে উঠেছিল। দেখলাম যে 15 মিনিটের মধ্যেই আগুন সেটিকে কিভাবে গ্রাস করছে। ভবনের 3টি তলা পুরোপুরি ধসে গেছে, কিছুই অবশিষ্ট নেই। কোনো তথ্য নেই, ছবি নেই, নোট নেই, কোনো ইতিহাস নেই। ইনস্টিটিউট জুড়ে ছড়িয়ে থাকা প্রায় 45টি ল্যাব ধ্বংস হয়েছে এবং এতে প্রায় 400 থেকে 500 গবেষক ক্ষতিগ্রস্ত হয়েছেন। ক্ষতিগ্রস্ত ল্যাবগুলোর মধ্যে জীবনবিজ্ঞান, অণুজীব বিজ্ঞান ও স্নায়ু বিজ্ঞানের ল্যাবও ছিল, যেখানে অপরিবর্তনীয় টিস্যু স্লাইড ও সেল লাইন নষ্ট হয়েছে। প্রেস টিভি বলছে, ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে ইনস্টিটিউটের প্রায় 90% ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। আর্থিক ক্ষতি হয়েছে আনুমানিক 300 থেকে 570 মিলিয়ন ডলার। ভাইসম্যান ইনস্টিটিউট দীর্ঘ সময় ধরে ইসরায়েলের গোপন পারমাণবিক প্রকল্পের সঙ্গেও যুক্ত। কেননা 1952 সালে গঠিত ইসরায়েলের পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান ছিলেন আর্নস্ট ডেভিড বার্গম্যান। বার্গম্যানকে ইসরায়েলের পারমাণবিক অস্ত্র উন্নয়নের মূল কারিগর হিসেবে ধরা হয়। 1950-এর দশকে এই ইনস্টিটিউট নেগেভ মরুভূমি থেকে ইউরেনিয়াম উত্তোলনের কাজে অবদান রাখে। অনেক বিজ্ঞানী ইসরায়েলের পারমাণবিক অস্ত্র প্রকল্পের মূল কেন্দ্র শিমন পেরেস নেগেভ নিউক্লিয়ার রিসার্চ সেন্টারে কাজ করেছেন। তারা ভাইসম্যান ইনস্টিটিউটের স্নাতক কিংবা শিক্ষক ছিলেন। 2014 সালে সিনসিনাতি বিশ্ববিদ্যালয় ও তেল আবিব বিশ্ববিদ্যালয়ের যৌথ গবেষণা প্রতিবেদনে জানা যায়, এই ইনস্টিটিউট পারমাণবিক পদার্থবিজ্ঞানে বিশেষজ্ঞদের প্রশিক্ষণ দেয়। এফবিআই এর তদন্তেও উঠে আসে, ভাইসম্যান ইনস্টিটিউট পারমাণবিক ও প্রচলিত অস্ত্র উন্নয়নে গবেষণার পাশাপাশি গোপনে যুক্তরাষ্ট্রের সামরিক সিস্টেমেও প্রবেশ করেছে। ইসরায়েলি গণমাধ্যম ও কর্মকর্তারা গত কয়েক দশক ধরে ভাইসম্যান ইনস্টিটিউটকে তাদের প্রযুক্তির মেরুদণ্ড ও বৈজ্ঞানিক ও সামরিক মস্তিষ্ক হিসেবে উল্লেখ করে আসছে। এসব তকমা প্রতিষ্ঠানটির কৌশলগত গুরুত্বকে তুলে ধরে। তবে গত মাসে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর সুর পাল্টে ফেলেছে ইসরায়েলি গণমাধ্যম ও কর্মকর্তারা। তারা এখন ভাইসম্যান ইনস্টিটিউটকে একটি সাদামাটা বেসামরিক প্রতিষ্ঠান হিসেবে প্রচারের চেষ্টা করছে এবং ইরানের হামলাকে অযৌক্তিক ও প্রতিশোধমূলক প্রতিহিংসা হিসেবে বর্ণনা করছে। এবার যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র বিধ্বংসী থাড মোতায়েন শুরু করেছে সৌদি আরব, যা গোটা মধ্যপ্রাচ্য জুড়ে তোলপাড় সৃষ্টি করেছে। তাহলে কি সৌদি আরব অন্য কোনো দেশের আক্রমণের আশঙ্কা করছে, নাকি যুক্তরাষ্ট্র ভিন্ন কোনো পরিকল্পনা করছে সৌদি আরবকে নিয়ে? এমন প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে গোটা মধ্যপ্রাচ্য জুড়ে। বিশ্বের শক্তিশালী ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ব্যবস্থাগুলোর মধ্যে একটি হলো যুক্তরাষ্ট্র নির্মিত টার্মিনাল হাই অল্টিটিউড এরিয়া ডিফেন্স বা থাড। স্বল্প, মাঝারি এবং মধ্যবর্তী পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আটকাতে সক্ষম এই থাড। এটি একমাত্র মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা যা বায়ুমণ্ডলের ভেতরে ও বাইরের লক্ষ্যবস্তুতে বাধা দিতে সক্ষম। আর এই থাডের প্রথম মোতায়েন শুরু হয়েছে সৌদি আরবে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে। সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা মেহের। প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবে পরিচালিত প্রশিক্ষণ কর্মসূচি অনুসরণ করে জেদ্দা প্রদেশের বিমান প্রতিরক্ষা বাহিনীর গবেষণা কেন্দ্র এক অনুষ্ঠানের মাধ্যমে এ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনের উদ্বোধন করা হয়। সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এই পদক্ষেপের লক্ষ্য দেশের আকাশ প্রতিরক্ষা সক্ষমতা জোরদার করা এবং কৌশলগত এলাকাগুলোকে রক্ষা করা। এদিকে নিউজ উইক জানিয়েছে, ইসরায়েলি সরকারের ব্যবহার করা থাড সিস্টেমটি প্রায়শই অধিকৃত অঞ্চলের দিকে ছোড়া ইরান ও ইয়েমেনের প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলা ঠেকাতে ব্যর্থ হয়েছে। ইসরায়েলকে ক্ষেপণাস্ত্র হামলা থেকে বাঁচাতে নিজেদের সাম্প্রতিক প্রচেষ্টায় যুক্তরাষ্ট্র তার বিশ্বব্যাপী থাড ক্ষেপণাস্ত্রের প্রায় 20% রিজার্ভ ব্যবহার করেছে বলেও জানায় নিউজ উইক।
সৌদি আরবের আগে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই ইসরায়েলে দ্বিতীয় থার্ড দিয়েছিল যুক্তরাষ্ট্র। গত বছর প্রথম থার্ড ব্যাটারি ইসরায়েলে পাঠানো হয় এবং সিস্টেমটি পরিচালনার জন্য প্রায় 100 মার্কিন সেনা মোতায়েন করা হয়েছিল বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। থার্ড হলো একটি অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা যা স্বল্প, মাঝারি এবং মধ্যবর্তী পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আটকাতে সক্ষম। এটি একমাত্র মার্কিন সিস্টেম যা বায়ুমণ্ডলের ভেতরে ও বাইরের লক্ষ্যবস্তুকে বাধা দিতে সক্ষম। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পরেই তাদের টার্মিনাল ফেজ লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগের চূড়ান্ত পর্যায়ে সেগুলোকে আটকে দিতে পারে থার্ড। সেভাবে থার্ডকে ডিজাইন করা হয়েছে। এই সিস্টেমটি বায়ুমণ্ডলের ভেতরে এবং বাইরে উভয় ক্ষেত্রেই ক্ষেপণাস্ত্রকে লক্ষ্যবস্তু করতে পারে। এটি স্বল্প, মাঝারি এবং মধ্যবর্তী পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আটকে দিতে সক্ষম। বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র হুমকির সঙ্গে সহজেই মানিয়ে নিতে পারে থার্ড। থার্ডের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো এটিতে কোনো বিস্ফোরক ওয়ারহেড নেই। এর পরিবর্তে এটি গতিশক্তি ব্যবহার করে লক্ষ্যবস্তু ধ্বংস করে, অর্থাৎ এটি কোনো ওয়ারহেড বিস্ফোরণ না ঘটিয়েই নিজস্ব শক্তি দিয়ে আগত ক্ষেপণাস্ত্রকে আঘাত করে। সৌদি আরব এখন অর্থনৈতিক দিক দিয়ে সমৃদ্ধ একটি দেশ। কিছুদিন আগে দেশটি মিলিয়ন মিলিয়ন ডলারের অস্ত্র ক্রয়ের চুক্তি করেছে যুক্তরাষ্ট্রের সঙ্গে। সৌদি আরবে রয়েছে অন্যতম বৃহৎ মার্কিন সেনাঘাঁটি। সর্বশেষ দেশটিতে থার্ড মোতায়েন করা শুরু হলো। সব মিলিয়ে ভূ রাজনীতিতে আসছে কি কোনো নতুন মোড়, সেই চিন্তায় বিভোর এখন গোটা বিশ্ব। গরম খবর, আবারও উত্তপ্ত মধ্যপ্রাচ্য। ইসরায়েল যদি ফের কোনো ভুল করে তাহলে নাকি আরো কঠিন থাপ্পড় খাবে, এমনটাই হুমকি দিলেন ইরানের শীর্ষ জেনারেল আব্দুর রহিম মুসাভি। শুনে মনে হচ্ছে এবার বুঝি আর ছোটখাটো হুমকি নয়, আসল যুদ্ধের দামামা বাজছে। লেবাননের একটি টিভি চ্যানেলে দেয়া সাক্ষাৎকারে ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল আব্দুর রহিম মুসাভি সরাসরি হুমকি দিয়েছেন ইসরায়েলকে। তার কথা পরিষ্কার, গত মাসে ইসরায়েল আর আমেরিকার হামলার জবাবে ইরান নাকি তাদের সব শক্তি ব্যবহার করেনি, অর্থাৎ যা হয়েছে তা নাকি ছিল শুধু ট্রেলার। যদি ইসরায়েল আবার একই ভুল করে তাহলে ইরান জাতি আর তাদের সেনাবাহিনী নাকি ইসরায়েলকে আরো কঠিন থাপ্পড় দেবে। 13ই জুন ইসরায়েল বিনা প্ররোচনায় ইরানের উপর হামলা চালায়। সেই হামলায় সামরিক কমান্ডার থেকে শুরু করে পরমাণু বিজ্ঞানী এমনকি সাধারণ মানুষও মারা যান। এর এক সপ্তাহ পর যুক্তরাষ্ট্র যুদ্ধে নেমে পড়ে। আন্তর্জাতিক আইন, জাতিসংঘ সনদ সবকিছু তোয়াক্কা না করে তারা ইরানের 3টি পরমাণু স্থাপনায় বোমা হামলা চালায়। যখন ইসরায়েল আর যুক্তরাষ্ট্র হামলা চালাচ্ছে তখন কি ইরান চুপচাপ বসেছিল? মোটেও না। প্রতিশোধ হিসেবে ইরানের সশস্ত্র বাহিনী ইসরায়েলের দখলে থাকা কৌশলগত স্থাপনাগুলোতে আঘাত হানে। এখানেই শেষ নয়, পশ্চিম এশিয়ার সবচেয়ে বড় মার্কিন সামরিক ঘাঁটি কাতারের আল উদেইদ মার্কিন ঘাঁটিকেও তারা টার্গেট করে। এটা শুনে নিশ্চয়ই অনেকেই অবাক হচ্ছেন। ইরান এতদিন ধরে শুধু হুমকি দিয়ে আসছিল, কিন্তু এবার তারা সরাসরি পাল্টা হামলা চালিয়েছে। 24 জুন ইরান সফলভাবে প্রতিশোধমূলক অভিযান চালিয়ে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের হামলা বন্ধ করতে সক্ষম হয়। শীর্ষ জেনারেলের দাবি, ইসরায়েল নাকি যুদ্ধবিরতির জন্য অনুরোধ করতে বাধ্য হয়েছিল যাতে তারা নিজেদের গুছিয়ে নিতে পারে। এই তথ্য যদি সত্যি হয় তাহলে পরিস্থিতি কিন্তু আরো ঘোলাটে, কারণ এতদিন আমরা যা জেনে এসেছিলাম তার চেয়ে আসল চিত্রটি হয়তো আরো ভিন্ন। যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ সমর্থনেই মূলত ইরানে হামলা চালায় যুদ্ধবাজ ইসরায়েল। তবে পরের দিকে এই আগ্রাসন প্রবল প্রতিরোধের মুখে পড়ে এবং শেষ পর্যন্ত আন্তর্জাতিক কূটনীতির মাধ্যমে একটি যুদ্ধবিরতিতে পৌঁছায়। অপ্রকাশিত ক্ষমতা ও নতুন পর্যায়। মেজর জেনারেল মুসাভি আরো সতর্ক করেছেন, যদি যুদ্ধ দীর্ঘায়িত হয় এবং একটি নতুন পর্যায়ে প্রবেশ করে তাহলে ইসরায়েল নাকি ইরানের এমন ক্ষমতা দেখতে পাবে যা এখনো কাজে লাগানো হয়নি, অর্থাৎ ইরান নাকি তাদের আসল শক্তি এখনো দেখায়নি। তিনি এটাও বলেছেন, বছরের পর বছর ধরে ইসরায়েল আর তাদের সমর্থকরা ইরানের ওপর আঘাত হানার জন্য শক্তি সঞ্চয় করে আসছে। তাদের উদ্দেশ্য হলো পরমাণু ইস্যুকে অজুহাত হিসেবে ব্যবহার করে ইরানকে বিভক্ত করা, কিন্তু ইরান তাদের মৌলিক নীতি থেকে কখনো সরে আসবে না, যার মধ্যে ফিলিস্তিন ও তাদের জনগণের প্রতি সমর্থনও রয়েছে। তাহলে কি ইসরায়েল আর ইরান আবারও একটি বড় যুদ্ধের দিকে এগোচ্ছে?
ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে ইসরায়েলের সঙ্গে তাদের পরবর্তী সংঘাত হবে চূড়ান্ত সংঘর্ষ। রাশিয়ার সংবাদ মাধ্যম আরটিকে দেয়া এক সাক্ষাৎকারে ইরানের একটি সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। এই ঘোষণা মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনার পারদ চড়িয়ে দিয়েছে, কারণ ইরান বিশ্বাস করে তারা এখন ইসরায়েলের দুর্বলতা সম্পর্কে ওয়াকিবহাল এবং তাদের হাতে এমন উন্নত ক্ষেপণাস্ত্র রয়েছে যা ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে সহজেই ভেদ করতে পারে। গত 13 জুন ইসরায়েল ইরানের ওপর হামলা চালায়। ইহুদিবাদী দেশটির দাবি ছিল তেহরান পারমাণবিক বোমা তৈরির শেষ পর্যায়ে পৌঁছে গেছে। এই হামলায় ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনাগুলো ক্ষতিগ্রস্ত হয়, শত শত মানুষ এবং পারমাণবিক কর্মসূচির সঙ্গে জড়িত বেশ কয়েকজন উচ্চ পদস্থ সামরিক কর্মকর্তা ও বিজ্ঞানী নিহত হন। এরপর 22 জুন যুক্তরাষ্ট্র ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় হামলা চালায়, যার মধ্যে ছিল নাতানজ ও ফোর্দোর ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র। তেহরান অবশ্য বরাবরই সামরিক উদ্দেশ্যে পারমাণবিক কর্মসূচি পরিচালনার অভিযোগ অস্বীকার করে আসছে। পাল্টা জবাব হিসেবে ইরান কামিকাজে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়, যা সরাসরি ইসরায়েল ও কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের আল উদেইদ বিমান ঘাঁটিতে আঘাত হানে। 12 দিনব্যাপী এই সংঘাত শেষ হয় যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া এক যুদ্ধবিরতির মাধ্যমে, যা এখনো কার্যকর রয়েছে। ইসরায়েলের দুর্বলতা উন্মোচিত। আরটিকে দেওয়া মন্তব্যে তেহরানের সূত্রটি জানায়, সাম্প্রতিক উত্তেজনার সময় ইরান ইসরায়েলি শাসনের দুর্বলতা শনাক্ত করতে পেরেছে। এটি একটি চাঞ্চল্যকর দাবি যা ইসরায়েলের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছে। সূত্রটি আরও দাবি করে যে ইরানের কাছে এখনো নতুন প্রজন্মের হাজার হাজার ক্ষেপণাস্ত্র রয়েছে এবং যুদ্ধ শুরু হলে প্রতিদিন অন্তত কয়েকশো ক্ষেপণাস্ত্র ইসরায়েলের দিকে ছোঁড়া হবে। যদি এই দাবি সত্য হয়, তাহলে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য এটি এক বিশাল চ্যালেঞ্জ হবে। এমনকি উন্নত আয়রন ডোমও এত সংখ্যক ক্ষেপণাস্ত্র মোকাবিলায় কতটা সফল হবে তা নিয়ে সন্দেহ থেকেই যায়। এই সংঘাতের জন্য ইরান শুধু সামরিকভাবেই প্রস্তুত নয়, বরং অভ্যন্তরীণ সমর্থনও পাচ্ছে বলে দাবি করা হয়েছে। সূত্রটি জানায়, দেশের জনগণ এবং প্রবাসী ইরানিদের কাছ থেকে সরকার অভূতপূর্ব সামাজিক সমর্থন পাচ্ছে। এটি নিঃসন্দেহে তেহরানের আত্মবিশ্বাস বাড়াচ্ছে। যদিও ইরান জানে যে কোনো সংঘাতে যুক্তরাষ্ট্র ইসরায়েলের পাশে দাঁড়াবে, তবুও তেহরান এই চ্যালেঞ্জ মোকাবিলা করতে প্রস্তুত বলেও উল্লেখ করা হয়েছে। খামেনির দাবি ও ট্রাম্পের হুঁশিয়ারি। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি তার সামরিক জবাবের বিষয়ে বলেন, ইসরায়েলি রাষ্ট্র কার্যত ধ্বংসপ্রাপ্ত ও নিষ্ক্রিয় হয়ে পড়েছিল। তার মতে, যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ না হলে ইহুদিবাদী শাসন পুরোপুরি ধ্বংস হয়ে যেত। এটি ইরানের পক্ষ থেকে একটি বড় সড় দাবি যা ইসরায়েলের সামরিক সক্ষমতা নিয়ে গুরুতর প্রশ্ন তৈরি করে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, তেহরান যদি পারমাণবিক কর্মসূচি চালিয়ে যায় বলে যুক্তরাষ্ট্র বিশ্বাস করে, তাহলে আরো হামলা চালানো হবে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানের বিরুদ্ধে আরো হামলার সম্ভাবনা উড়িয়ে দেননি। ইসরায়েলের ভেতরেই আগুন, গাজার বাইরেও আইডিএফ এর বিপদ। গাজায় চলমান যুদ্ধ ইসরায়েলি বাহিনীর জন্য এক কঠিন সময় বয়ে এনেছে। 2023 সালের 7 অক্টোবর থেকে শুরু হওয়া এই সংঘাতে ইসরায়েলি সেনাবাহিনীর 880 জন সদস্য নিহত হয়েছেন। কিন্তু চমকপ্রদ খবর হলো, শুধু গাজার যুদ্ধক্ষেত্রেই নয়, ইসরায়েলের নিজস্ব সেনারা এখন নিজ দেশের উগ্র ইহুদি বসতি স্থাপনাকারীদের হাতেও হামলার শিকার হচ্ছেন। টাইমস অফ ইসরায়েলের তথ্য অনুযায়ী নিহত 880 সেনার মধ্যে 329 জনই প্রাণ হারান 7 অক্টোবর হামাসের আকস্মিক হামলার দিন। এরপর গাজা ভূখণ্ডে স্থল অভিযানে মারা গেছেন আরো অন্তত 436 জন সেনা। শুধু তাই নয়, ফিলিস্তিনি যোদ্ধাদের সঙ্গে সরাসরি সংঘর্ষে ইসরায়েলি পুলিশের 58 জন সদস্য নিহত হয়েছেন, যাদের অনেকেই ছিলেন উচ্চপদস্থ কর্মকর্তা। এছাড়াও লেবাননের হিজবুল্লাহর সঙ্গে সীমান্ত সংঘর্ষে 80 জন, পশ্চিম তীর ও ইসরায়েলের অভ্যন্তরে সংঘর্ষে 17 জন, ইরাক থেকে ড্রোন হামলায় 2 জন এবং ইরান থেকে ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় 1 জন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। যুদ্ধক্ষেত্রের বাইরেও রয়েছে হতাহতের ঘটনা। পশ্চিম তীরের গুলিতে 1 জন, লেবানন সীমান্তে গোলা বারুদ বিস্ফোরণে 1 জন এবং উত্তর ইসরায়েলের ট্যাঙ্ক দুর্ঘটনায় 2 জন সেনা মারা গেছেন।
এই পরিসংখ্যান একদিকে যেমন ইসরায়েলি সামরিক বাহিনীর ক্ষয়ক্ষতি নির্দেশ করছে, তেমনি অন্যদিকে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের নৃশংসতাও ফুটে উঠেছে। যেখানে ইসরায়েল ফিলিস্তিনিদের বিরুদ্ধে যুদ্ধ করছে, সেখানে নিজ দেশের উগ্র ইহুদি বসতি স্থাপনাকারীদের হাতেই আক্রান্ত হচ্ছে তাদের সামরিক বাহিনী। এটা এক অবিশ্বাস্য ঘটনা যা ইসরায়েলের অভ্যন্তরীণ বিভেদ ও অস্থিরতাকে সামনে নিয়ে এসেছে। ঘটনাটি ঘটেছে পশ্চিম তীরের রামাল্লার কাছে কাফর মালিক এলাকায়। 30 জুন রাতে প্রায় 100 জন ইহুদি বসতি স্থাপনাকারী ইসরায়েলি সেনাদের একটি সামরিক ছাউনিতে হামলা চালায় এবং তাতে আগুন ধরিয়ে দেয়। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF জানিয়েছে, আগুন লাগানোর ফলে ছাউনির ভেতরে থাকা নিরাপত্তা সংক্রান্ত অত্যাধুনিক যন্ত্রপাতি সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গেছে এবং সেগুলো আর ব্যবহারের উপযোগী নয়। IDF এই ঘটনাকে অত্যন্ত নেক্কারজনক আখ্যা দিয়েছে। এর পেছনের কারণ আরো চাঞ্চল্যকর। কাফর মালিকের কৃষি জমিতে একদল সশস্ত্র ইহুদি বসতি স্থাপনাকারী ফিলিস্তিনি কৃষকদের জোরপূর্বক মাঠ থেকে বের করে দেওয়ার চেষ্টা করছিল। যখন ইসরায়েলি সেনারা ঘটনাস্থলে পৌঁছে উত্তেজনা প্রশমের চেষ্টা করে, তখন বসতি স্থাপনাকারীরা সেনাদের সঙ্গে বাগবিতণ্ডা ও হাতাহাতিতে জড়িয়ে পড়ে। এর জের ধরেই সেনাদের ওপর হামলার অভিযোগে 6 জন বসতি স্থাপনাকারীকে গ্রেপ্তার করা হয়েছিল। এই গ্রেপ্তারের প্রতিশোধ নিতেই ছাউনিতে হামলা চালানো হয়। IDF এই ঘটনাকে অত্যন্ত দুঃখজনক ও লজ্জাজনক বলে উল্লেখ করে হুঁশিয়ারি দিয়েছেন যে তারা কোনো দাঙ্গাকারীর প্রতি নমনীয়তা দেখাবে না এবং আইন শৃঙ্খলা বজায় রাখতে সব ধরনের পদক্ষেপ গ্রহণ করবে। এই ঘটনাগুলো থেকে বোঝা যায় ইসরায়েল নিজের ভেতরের বিভেদ এবং উগ্রবাদেরও শিকার হচ্ছে। গাজার যুদ্ধ তাদের জন্য যেমন বাইরের চ্যালেঞ্জ, তেমনি এই সামরিক ছাউনিতে আগুন দেওয়ার ঘটনা তাদের অভ্যন্তরীণ নিরাপত্তাকেও হুমকির মুখে ফেলেছে। ইসরায়েলের ভবিষ্যৎ তাহলে কোন দিকে যাচ্ছে? NBCর প্রতিবেদন অনুযায়ী ইরানের সঙ্গে 12 দিনের যুদ্ধের পর ইসরায়েল বর্তমানে অস্ত্র ও গোলাবারুদের তীব্র সংকটে ভুগছে। মার্কিন প্রশাসনের 2 অজ্ঞাতনামা কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন। এমনকি আরো 3 কর্মকর্তা বলেছেন, ইসরায়েলের অস্ত্র ভাণ্ডারে গুরুত্বপূর্ণ কিছু অস্ত্রের বিশেষভাবে কমতি দেখা দিয়েছে। যুদ্ধবিরতির নেপথ্যে অস্ত্রের অভাব, এই তথ্য এমন এক সময় সামনে এলো যখন ইসরায়েল ও ইরানের মধ্যে এক নাজুক যুদ্ধবিরতি কার্যকর রয়েছে। কাতারের সহায়তায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধবিরতিতে মধ্যস্থতা করেন। যদিও ইরান এই চুক্তি পুরোপুরি মানতে নারাজ, তবুও যুদ্ধবিরতি টিকে থাকার একটি কারণ হিসেবে উঠে আসছে ইসরায়েলের সামরিক সক্ষমতা কমে আসা। যুক্তরাজ্যের সাবেক সিরিয়া বিষয়ক দূত পিটার ফোর্ড রিয়া নভস্কি সংবাদ সংস্থাকে বলেছেন, ইসরায়েল এখন যুদ্ধ চালিয়ে যাওয়ার মতো সামরিক সক্ষমতা ধরে রাখতে পারছে না, আর তাই তাদেরই শান্তির বেশি প্রয়োজন। ইসরায়েলের কথিত সম্পূর্ণ বিজয় এখন কৌশলগত পরাজয়। ইরানে হামলার প্রথম ঘন্টায় ইসরায়েলের সামরিক কর্তৃপক্ষ যে সম্পূর্ণ বিজয়ের দাবি করেছিল মাত্র 12 দিনের মাথায়, তা এখন কৌশলগত পরাজয়ের মতো দেখাচ্ছে। ইসরায়েল তাদের ঘোষিত 3টি যুদ্ধ লক্ষ্যের একটিও পূরণ করতে পারেনি। পারমাণবিক কর্মসূচি ধ্বংস। ট্রাম্প ইরানের পারমাণবিক সমৃদ্ধকরণ কর্মসূচি সম্পূর্ণরূপে ধ্বংস করে দেওয়া হয়েছে দাবি করলেও এর সপক্ষে কোনো প্রমাণ মেলেনি। বরং ধারণা করা হচ্ছে ইরান হামলার আগে কিছু সেন্ট্রিফিউজ নিরাপদ স্থানে সরিয়ে ফেলতে সক্ষম হয়েছিল। ইরানি জেনারেলদের হত্যা। ইসরায়েল যেসব ইরানি জেনারেল ও বিজ্ঞানীকে হত্যা করেছিল তাদের জায়গায় দ্রুত নতুন লোক নিয়োগ করা হয়েছে। পারমাণবিক স্থাপনায় হামলা। গোয়েন্দা মূল্যায়নে বলা হয়েছে, মার্কিন বাহিনীর হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচির মূল উপাদানগুলো ধ্বংস হয়নি, বড়জোর কয়েক মাসের জন্য কার্যক্রম পিছিয়ে গেছে। অপ্রত্যাশিত ক্ষয়ক্ষতি এবং নতুন মধ্যপ্রাচ্য। এই যুদ্ধের ফলে ইসরায়েলের অর্জনের চেয়ে ক্ষয়ক্ষতি বেশি হয়েছে। 12 দিনে ইসরায়েল ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় যে ক্ষতির শিকার হয়েছে তা হামাসের রকেট বা হিজবুল্লাহর সঙ্গে মাসের পর মাস যুদ্ধের চেয়ে অনেক বেশি। ইসরায়েলি নাগরিকেরা তাদের অ্যাপার্টমেন্ট ব্লক ভেঙে পড়তে এবং বাড়িঘর ধ্বংস হতে দেখেছে, যা তারা আগে শুধু গাজা বা লেবাননে ইসরায়েলি বিমান হামলার পর দেখত। ইরান কৌশলগত লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে, যেমন একটি তেল শোধনাগার ও একটি বিদ্যুৎ কেন্দ্র। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ইরানের শাসন ব্যবস্থা এখনো অটুট। শুধু তাই নয়, ইসরায়েলের এই একতরফা ও বিনা উস্কানিমূলক আক্রমণ ইরানের জনগণকে শাসকদের পেছনে আরো বেশি ঐক্যবদ্ধ করেছে।
ট্রাম্পের ব্রেক এবং নেতানিয়াহুর দুশ্চিন্তা। নেতানিয়াহুর আরেকটি তথাকথিত সফলতা ছিল যুক্তরাষ্ট্রকে এই যুদ্ধে জড়ানো। এখন সেটিই যেন বিষের পেয়ালা হয়ে উঠেছে। যখন প্রেসিডেন্ট ট্রাম্প নেতানিয়াহুর যুদ্ধযন্ত্রে হঠাৎ এক বিশাল ও অকাল ব্রেক কষে দিয়েছেন, তখন তেল আবিবের সড়কে ঝুলতে থাকা থ্যাংক ইউ মিস্টার প্রেসিডেন্ট লেখা ব্যানার আর কতদিন থাকবে তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। এই পরিস্থিতি স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে মধ্যপ্রাচ্যের ক্ষমতার চিত্র আঁকার ক্ষেত্রে ইসরায়েল আর এককভাবে ছড়িয়ে ঘোরাতে পারবে না। কাতারে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, যা জানা গেছে। এ হামলার খবর তাৎক্ষণিকভাবে বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়ে। কাতারের রাজধানী দোহার আকাশে বিকট শব্দ শোনা যায় এবং ভিডিও ফুটেজে দেখা যায় বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্র প্রতিরোধের চেষ্টা করছে। এই হামলা মধ্যপ্রাচ্যে ইরান বনাম ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সংঘাতের এক নতুন অধ্যায় উন্মোচন করেছে। লক্ষ্যবস্তু আল উদেইদ বিমান ঘাঁটি। ইরান মধ্যপ্রাচ্যের বৃহত্তম মার্কিন সামরিক ঘাঁটি আল উদেইদ বিমান ঘাঁটিকে লক্ষ্য করে এই ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের তথ্য অনুযায়ী এই ঘাঁটিতে প্রায় ৮,০০০ মার্কিন সামরিক কর্মী অবস্থান করছেন এবং এটি এই অঞ্চলে মার্কিন সামরিক বাহিনীর সমস্ত বিমান অভিযানের জন্য প্রধান কার্যালয় হিসেবে কাজ করে। কিছু ব্রিটিশ সামরিক কর্মীও পর্যায়ক্রমে এই ঘাঁটিতে কাজ করেন। এই হামলার বিষয়টি প্রথমে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম এবং পরে তাদের সামরিক বাহিনী নিশ্চিত করে। ইরানের সামরিক বাহিনীর সবচেয়ে শক্তিশালী শাখা IRGC এক বিবৃতিতে জানিয়েছে যে ইরান তার সার্বভৌমত্বের ওপর কোনো আক্রমণকে উত্তরোহী না দিয়ে ছাড়বে না। আর আরো যোগ করেছে, এই অঞ্চলে মার্কিন ঘাঁটিগুলো শক্তি নয় বরং দুর্বলতা। আক্রমণের আগে আমেরিকা ইরানকে তাদের পারমাণবিক স্থাপনাগুলিতে হামলার প্রতিক্রিয়া না জানানোর জন্য সতর্ক করেছিল এবং তেহরানের নেতাদের এই অঞ্চলে শত্রুতার কূটনৈতিক অবসানে সম্মত হওয়ার আহ্বান জানিয়েছিল। প্রস্তুতি ও সতর্কতা। কেন ফাঁকা ছিল ঘাঁটি? 23 জুন সকাল থেকে এমন ইঙ্গিত পাওয়া যাচ্ছিল যে আমেরিকা সন্দেহ করছে ইরান কাতারে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের প্রস্তুতি নিচ্ছে। হামলার কয়েক ঘন্টা আগে কাতার সাময়িকভাবে তাদের আকাশ সীমা বন্ধ করে দেয়। এর পরপরই মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য তাদের নাগরিকদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আশ্রয় নিতে বলে। এই সতর্ক বার্তাগুলি সরাসরি আক্রমণের ইঙ্গিত না দিলেও মার্কিন যুক্তরাষ্ট্র জানিয়েছিল যে তারা অতিরিক্ত সতর্কতার কারণে এই আদেশ জারি করেছে এবং যুক্তরাজ্য বলেছিল যে তারা আমেরিকানদের নেতৃত্ব অনুসরণ করছে। তবে আক্রমণের প্রায় 1 ঘন্টা আগে বিবিসি ঘাঁটির জন্য একটি বিশ্বাসযোগ্য হুমকি সম্পর্কে জানতে পেরেছিল। কিছু মার্কিন সংবাদ মাধ্যম অজ্ঞাত মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে যে কাতারের দিকে সম্ভাব্য উৎক্ষেপণের জন্য ইরানি ক্ষেপণাস্ত্র লঞ্চারগুলি স্থাপন করা হয়েছে। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইটগুলি দেখায় যে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের আগে বিমানগুলি অন্যান্য বিমানবন্দরে ঘুরতে শুরু করেছিল। ফ্লাইট রাডার 24 অনুসারে ক্ষেপণাস্ত্র শনাক্ত হওয়ার কিছুক্ষণ আগে দোহার উদ্দেশ্যে প্রায় 100টি ফ্লাইট তাদের গতিপথ পরিবর্তন করেছিল। হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর বিশ্বের শীর্ষ 10টি ব্যস্ত আন্তর্জাতিক বিমানবন্দরের মধ্যে একটি, যেখানে প্রতিদিন প্রায় 1,40,000 যাত্রী যাতায়াত করেন। বাহরাইন এবং কুয়েত সহ এই অঞ্চলের অন্যান্য দেশগুলিও তাদের আকাশ সীমা বন্ধ করে দিয়েছিল। এই সব প্রস্তুতি বলে দিচ্ছে হামলার আশঙ্কা বেশ জোরালো ছিল। সংঘাতের শুরু। কিভাবে এই পরিস্থিতি তৈরি হলো? মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের অভ্যন্তরে 3টি পারমাণবিক স্থাপনার উপর বিশাল হামলা চালায়। ইসরায়েল দীর্ঘদিন ধরে ইরানের অভ্যন্তরে পারমাণবিক ও সামরিক স্থাপনাগুলিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে। তাদের সরকারের দাবি, ইরানকে দ্রুত পারমাণবিক অস্ত্র তৈরি থেকে বিরত রাখার জন্য এটি প্রয়োজনীয়। ইসরায়েলি এবং আমেরিকান উভয় সরকারই ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখতে বদ্ধপরিকর, যদিও ইরান সবসময় তাদের বিস্তৃত পারমাণবিক কর্মসূচিকে বেসামরিক উদ্দেশ্যেই ব্যবহারের কথা বলে আসছে। ইরান অপারেশন ট্রু প্রমিস 3 এর শেষ ধাপে ইসরায়েলের দখলে থাকা অঞ্চলগুলোতে তাদের সামরিক হামলা বাড়িয়ে দিয়েছে। তারা শত শত দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ছুড়েছে, যেগুলোর ধ্বংস করার ক্ষমতা অনেক বেশি। ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস IRGC জানিয়েছে তারা বেশ কয়েকটি শহরে হামলা চালিয়েছে এবং তেল আবিব ও হাইফার বেসামরিক নাগরিকদের দ্রুত সরে যেতে বলছে। ইসরায়েলে দখলে থাকা এলাকা এবং তেহরানের আশেপাশে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা চালু হওয়ার সাথে সাথে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। ইরানের কর্মকর্তারা বলেছেন, ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনায় ইসরায়েলের হামলার প্রতিশোধ হিসেবে এই হামলা চালানো হয়েছে।
টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা প্রায় শেষ হয়ে এসেছে। মার্কিন গণমাধ্যম অনুমান করছে যে এটি আর মাত্র 10 থেকে 20 দিন চলতে পারে। ইরানের ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস IRGC ঘোষণা করেছে যে উন্নত ফাত্তাহ সুপারসনিক ক্ষেপণাস্ত্রটি অবিশ্বাস্য সাফল্যের সাথে ইসরায়েলের বিরুদ্ধে ব্যবহার করা হয়েছে। তারা দাবি করেছে প্রথম প্রজন্মের ক্ষেপণাস্ত্রটি সফলভাবে বহুল প্রচারিত ইসরায়েলি বিমান প্রতিরক্ষা ব্যবস্থায় প্রবেশ করেছে এবং শাসক গোষ্ঠী এবং তার যুদ্ধপ্রিয় পশ্চিমা মিত্রদের কাছে একটি শক্তিশালী বার্তা পৌঁছেছে। IRGC বহুমুখী অভিযানের পর্যায়টিকে একটি মোড় হিসেবে বর্ণনা করেছে। IRGC জানিয়েছে প্রথম প্রজন্মের ফাত্তাহ ক্ষেপণাস্ত্র মোতায়েন ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য শেষের সূচনা। বিবৃতিতে আরো যোগ করা হয়েছে, ক্ষেপণাস্ত্র হামলা প্রমাণ করে ইরান ইসরায়েলের আকাশের উপর সম্পূর্ণ আধিপত্য বিস্তার করেছে। ফাত্তাহ কি এবং কেন এটি এত বিপজ্জনক? ফাত্তাহ ইরানের প্রথম দেশীয়ভাবে নির্মিত হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র 2023 সালে জুনে প্রথম উন্মোচন করা হয়েছিল। ফাত্তাহ নামটি ইরানের শীর্ষ নেতা আয়াতুল্লাহ খামেনি নিজেই দিয়েছেন। এটি একটি নির্ভুল নির্দেশিত 2 স্তরের কঠিন জ্বালানিযুক্ত রকেট, যার পাল্লা 1400 কিলোমিটার এবং চূড়ান্ত গতি 13 থেকে 15 ম্যাক। এই অবিশ্বাস্য গতি, চলমান নজল সহ ক্ষেপণাস্ত্রটিকে পৃথিবীর বায়ুমণ্ডলের ভিতরে এবং বাইরে উভয় দিকেই চলাচল করতে দেয়। ইরানের দাবি একে আটকানো অসম্ভব। 2 বছর আগে উন্মোচন অনুষ্ঠানে ব্রিগেডিয়ার জেনারেল হাজিজাদে এই নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্রের উৎপাদনকে ইরানের ক্ষেপণাস্ত্র শিল্পে একটি বিশাল উল্লাসফল হিসেবে বর্ণনা করেছেন। প্রেস টিভির প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের আগে কেবল 3টি দেশই কার্যকরী হাইপারসনিক ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি আয়ত্ত করেছিল: রাশিয়া, চীন এবং ভারত। এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দেশগুলিরও এখনো কার্যকরী হাইপারসনিক ক্ষেপণাস্ত্র নেই। এটি ফাত্তাহকে করে তুলেছে অনন্য এবং মারাত্মক। ইরানের ক্ষেপণাস্ত্র এবং ড্রোন শিল্প কোথায় দাঁড়িয়ে আছে? কয়েক দশক ধরে কঠোর এবং অবৈধ নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরানের সেনাবাহিনী উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। স্বদেশীভাবে বিশ্বমানের ড্রোন, ক্ষেপণাস্ত্র এবং যুদ্ধ বিমান তৈরি করেছে, যা অস্ত্রোপচারের নির্ভুলতার সাথে দূরবর্তী লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম। প্রতিশোধমূলক অভিযানের জন্য ইরানের কাছে সুনির্দিষ্ট দূরপাল্লার হামলার জন্য ডিজাইন করা বৈচিত্র্যময় এবং অত্যাধুনিক সামরিক প্রযুক্তি রয়েছে। ফাত্তাহ 2 আরো এক ধাপে গিয়ে ইরান উন্নত ফাত্তাহ 2 মডেলটি উপস্থাপন করেছে। যদিও এর প্রথম পর্যায়টি প্রাথমিক সংস্করণের মতোই রয়ে গেছে, দ্বিতীয় পর্যায়ে একটি ভিন্ন ওয়ারহেড ডিজাইন রয়েছে। ফাত্তাহ 2 এর কঠিন জ্বালানি বুস্টার একটি গ্লাইডিং ওয়ারহেড বহন করে, যা এই ক্ষেত্রে একটি নতুন শ্রেণী বিভাগ তৈরি করে। হাইপারসনিক ক্রুজ গ্লাইড ভেহিকল ফাত্তাহ 2 এর পাল্লা 1400 কিলোমিটার, দৈর্ঘ্য প্রায় 12 মিটার এবং ওজন 4100 কেজি পর্যন্ত। দ্বিতীয় পর্যায়ের ওজন 500 কেজি, যার মধ্যে 200 কেজি বিস্ফোরক চার্জ। ইসরায়েলের বুকে ইরানের ভূমিকম্প, মোসাদ আমান সদর দপ্তরে সরাসরি আঘাত, আরো হামলার হুঙ্কার। তেল আবিব কেঁপে উঠেছে। ইরানের ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস ঘোষণা করেছে যে তাদের মহাকাশ বাহিনী ইসরায়েলের সামরিক লক্ষ্যবস্তুতে আরো শক্তিশালী এবং ধ্বংসাত্মক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। আর এবারের আঘাত এতটাই সুনির্দিষ্ট যে ইসরায়েলের গোপন গোয়েন্দা সংস্থা মোসাদ ও আমানের সদর দপ্তরও রেহাই পায়নি। আগুন লেগে পুড়ে ছারখার হয়ে গেছে সেই সব গোপন ডেরা যা ইসরায়েলের নিরাপত্তার মেরুদণ্ড বলে পরিচিত ছিল। ইসরায়েলের গুরুত্বপূর্ণ সামরিক অবকাঠামো ইরানের নজরে। IRGC তাদের বিবৃতিতে স্পষ্টভাবে জানিয়েছে, তারা ইসরায়েলি সামরিক গোয়েন্দা অধিদপ্তর আমান এবং তেল আবিবে অবস্থিত মোসাদের একটি অপারেশন এবং পরিকল্পনা কেন্দ্রে সফলভাবে আঘাত এনেছে। হামলার পর এসব এলাকা আগুনে পুড়ে গেছে বলে খবর পাওয়া গেছে। ইরানের এই বাহিনী জোর দিয়ে বলেছে, আমাদের ধ্বংসাত্মক অভিযান অব্যাহত থাকবে এবং ইসরায়েলি সামরিক ও গোয়েন্দা অবকাঠামোর গুরুত্বপূর্ণ অংশগুলো তেহরানের নজরে থাকবে। এর আগে তাদের ষষ্ঠ বিবৃতিতে IRGC নিশ্চিত করেছিল, তাদের অভিযানে ব্যবহৃত উন্নত প্রযুক্তি এবং ক্ষমতা ইসরায়েলের গভীরে সুনির্দিষ্ট ও সফল হামলা চালানোর সুযোগ করে দিয়েছে। তারা আরো জানায়, এই হামলা ইসরায়েলি দখলদারিত্বের গুরুত্বপূর্ণ অবকাঠামোকে ধ্বংস করার একটি বৃহত্তর অভিযানের অংশ। IRGC প্রভাবশালী, কার্যকর এবং ধ্বংসাত্মক অভিযান চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছে, বিশেষ করে ইসরায়েলি সামরিক ও গোয়েন্দা যন্ত্রের গুরুত্বপূর্ণ নোটগুলোকে লক্ষ্য করে।
ক্ষেপণাস্ত্র আঘাতের পর জ্বলতে থাকা মোসাদের হেডকোয়ার্টারের একটি ভিডিও প্রকাশ করেছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম মেহের নিউজ। আইআরজিসি জানিয়েছে, অত্যন্ত উন্নত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা সুরক্ষিত থাকা সত্ত্বেও তারা ইসরায়েলের হার্জেলিয়ার গোয়েন্দা ভবন, মোসাদ এবং আমান সামরিক গোয়েন্দা সংস্থার সদর দপ্তর লক্ষ্য করে সফল হামলা চালিয়েছে। ক্ষেপণাস্ত্র হামলার মধ্যে আইআরজিসি কমান্ডারের সিনিয়র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ ওয়াহিদি এক বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি বলেছেন, সাম্প্রতিক অভিযানে ব্যবহৃত নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্রগুলো ইরানের আধুনিক সামরিক ক্ষমতার একটি ছোট অংশ মাত্র। ইরানি গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় ওয়াহিদি ইরানের ক্ষেপণাস্ত্র মজুদ শেষ হয়ে আসছে এমন খবরকে উড়িয়ে দিয়েছেন। তিনি বলেন, ক্ষেপণাস্ত্রের মজুদ শেষ হওয়া ধারণাটি হাস্যকর। আমরা এখনো আমাদের ক্ষেপণাস্ত্র ক্ষমতা কৌশলগতভাবে ব্যবহার শুরু করিনি। ওয়াহিদি আরো জোর দিয়ে বলেছেন যে ইরানের কাছে বিস্তৃত পরিসরের উন্নত অস্ত্র রয়েছে এবং যখনই আমরা উপযুক্ত মনে করব তা ব্যবহার করা হবে। এর মধ্য দিয়ে তিনি স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন যে তেহরান প্রয়োজনে আরো দীর্ঘস্থায়ী যুদ্ধের জন্য প্রস্তুত। শত শত ড্রোনের হুমকি, ইসরায়েলের আকাশ কি নিরাপদ? একই সময়ে ইরানি সেনাবাহিনীর গ্রাউন্ড ফোর্স কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কিওমার্স হায়দারি ঘোষণা করেছেন, দ্রুতই ইসরায়েলি লক্ষ্যবস্তুতে শত শত ড্রোন নিক্ষেপ করা হবে। তিনি দাবি করেছেন, সোমবার ইরানের মনুষ্যবিহীন বিমান ব্যবস্থা তেল আবিব এবং হাইফার বেশ কয়েকটি কৌশলগত স্থান ইতিমধ্যেই ধ্বংস করেছে। হায়দারি সতর্ক করে বলেছেন, আমাদের ড্রোনগুলি দূরপাল্লার, অত্যন্ত নির্ভুল এবং অত্যন্ত ধ্বংসাত্মক। মধ্যপ্রাচ্যের উত্তেজনা এক নতুন উচ্চতায় পৌঁছেছে। ইসরায়েল এবং ইরানের মধ্যে চলমান পাল্টাপাল্টি হামলায় এবার যোগ হয়েছে আরো চাঞ্চল্যকর খবর। ইরান দাবি করছে তারা ইসরায়েলের সবচেয়ে অত্যাধুনিক এবং তথাকথিত অদৃশ্য F-35 যুদ্ধ বিমান ভূপাতিত করেছে। শুধু তাই নয়, তেহরান 2 ইসরায়েলি পাইলটকে আটক করারও দাবি করছে। যদি এই দাবি সত্য হয়, তবে এটি ইসরায়েলের সামরিক সক্ষমতা এবং যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিমান প্রযুক্তির জন্য এক বিরাট ধাক্কা। ইরানের চাঞ্চল্যকর দাবি, 3টি F-35 ধ্বংস, 2 পাইলট আটক। ইরানের সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, তেহরান এবং তেল আবিবের মধ্যে চলমান গুলি বিনিময়ের মধ্যে তাদের বিমান প্রতিরক্ষা বাহিনী ইসরায়েলি সরকারের আরো একটি 5ম প্রজন্মের F-35 যুদ্ধ বিমান গুলি করে ভূপাতিত করেছে। ইরানের সামরিক বাহিনীর জনসংযোগ অফিস শনিবার জানিয়েছে, তাদের বিমান প্রতিরক্ষা বাহিনী দেশের পশ্চিমাঞ্চলে ইসরায়েলি সরকারের আরেকটি F-35 যুদ্ধ বিমান সফলভাবে আঘাত করে ধ্বংস করেছে। পাইলটের ভাগ্য অজানা এবং বর্তমানে তদন্তাধীন বলে জানানো হয়েছে। এই খবর আরো চাঞ্চল্যকর হয়ে ওঠে যখন ইরান দাবি করে দুদিনে তারা মোট 3টি F-35 যুদ্ধ বিমান ভূপাতিত করেছে। শুক্রবার ইরানের বিমান প্রতিরক্ষা বাহিনী 2টি F-35 যুদ্ধ বিমান এবং ইসরায়েলি সরকারের একাধিক ড্রোন সফলভাবে ভূপাতিত করার একদিন পরই এই দাবিটি প্রকাশিত হলো। তেহরান টাইমসের খবরে বলা হয়েছে, 3 যুদ্ধ বিমানের পাইলটের মধ্যে একজন নিহত হয়েছেন বলে ধারণা করা হয়। অন্য 2 জন ইরানের হেফাজতে রয়েছে বলেও দাবি করা হয়েছে। এই F-35 যুদ্ধ বিমানগুলো লাইটনিং নামে পরিচিত, যা আমেরিকান মহাকাশ নির্মাতা লকহিড মার্টিন দ্বারা তৈরি করা হয়েছে। এগুলোকে তাদের শ্রেণীর সবচেয়ে উন্নত বলে মনে করা হয় এবং রাডার শনাক্তকরণ এড়াতে ডিজাইন করা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক অনুমোদিত কয়েকটি দেশের মধ্যে ইসরায়েল একটি, যারা এই অত্যাধুনিক 5ম প্রজন্মের স্টেলথ ফাইটার পরিচালনা করে। F-35 নামে ইসরায়েলের কাস্টমাইজড সংস্করণটি ইসরায়েলি দখলদার সেনাবাহিনীকে বাধা বা ট্র্যাকিং এর ঝুঁকি কম রেখে গভীর অনুপ্রবেশ মিশন পরিচালনা করতে দেয়। তাহলে কিভাবে ইরান এই বিমানগুলো ভূপাতিত করলো? এটি কি ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার অভাবনীয় উন্নতি প্রমাণ, নাকি F-35 প্রযুক্তির দুর্বলতা? ইরানের এই দাবি বিশেষ করে F-35 এর মতো অত্যাধুনিক স্টেলথ যুদ্ধ বিমান ভূপাতিত করা এবং পাইলটদের আটকের ঘটনা অপ্রত্যাশিত। এতদিন পর্যন্ত F-35 কে কার্যত অপ্রতিরোধ্য বলে মনে করা হতো। যদি ইরানের এই দাবি সত্য হয়, তাহলে এর 2টি দিক থাকতে পারে। এক, ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার অভাবনীয় উন্নতি। হয়তো ইরান এমন কোন নতুন প্রযুক্তি বা কৌশল তৈরি করেছে যা F-35 এর স্টেলথ ক্ষমতাকে অকার্যকর করতে সক্ষম। এটি একটি গেম চেঞ্জার হতে পারে। 2, F-35 এর সীমাবদ্ধতা। সম্ভবত F-35 যুদ্ধ বিমান তার স্টেলথ ক্ষমতা থাকা সত্ত্বেও কিছু পরিস্থিতিতে অরক্ষিত, যা ইরান কাজে লাগিয়েছে। এই ঘটনা মধ্যপ্রাচ্যের সামরিক ভারসাম্যকে গুরুতরভাবে প্রভাবিত করতে পারে। যদি ইসরায়েল তাদের সবচেয়ে উন্নত যুদ্ধ বিমান হারায় এবং পাইলটরা আটক হয়, তবে এটি তাদের সামরিক মনোবল এবং কৌশলগত সক্ষমতার উপর বড় ধরনের প্রভাব ফেলবে। মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনার পারদ চড়ছে।
ইরান সরাসরি হুঁশিয়ারি দিয়েছে, যুক্তরাষ্ট্র যদি ইরান ইসরায়েল সংঘাতে জড়িয়ে পড়ে তাহলে তেহরান চুপ করে বসে থাকবে না। তাদের নিশানা হবে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলো। এর অর্থ কি? মধ্যপ্রাচ্য কি এক নতুন যুদ্ধের মুখোমুখি হতে চলেছে? ইরানের হুমকি, মার্কিন ঘাঁটিতে হামলার প্রস্তুতি। দ্য নিউ ইয়র্ক টাইমস পত্রিকার খবর অনুযায়ী ইরানের দুই জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, ইরান মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোতে হামলার প্রস্তুতি নিচ্ছে। তাদের পরিকল্পনা হলো, প্রথমে ইরাকে থাকা মার্কিন বাহিনীকে লক্ষ্য করে হামলা চালানো হবে, এরপর অন্যান্য আরব দেশে থাকা যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোও তাদের নিশানায় আসবে। এই খবর মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে। এই হুঁশিয়ারি এমন এক সময় এলো যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ফর্দো পারমাণবিক কেন্দ্রে ইসরায়েলের হামলা পরিকল্পনায় সমর্থন দেওয়ার কথা বিবেচনা করছেন। ফর্দো পারমাণবিক স্থাপনা ইরানের পাহাড়ি এলাকায় অবস্থিত এবং এটি এখনো অক্ষত আছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী চান যুক্তরাষ্ট্র এই ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনায় বোমা ফেলুক, কারণ এটি ধ্বংস করার মতো বোমা শুধু যুক্তরাষ্ট্রের কাছেই আছে। ইরানের আশঙ্কা, যে কোনো সময় যুক্তরাষ্ট্র তাদের উপর হামলা চালাতে পারে, আর এমন পরিস্থিতি সৃষ্টি হলে ইরানও পাল্টা জবাব দেবে। তেহরানের কর্মকর্তারা আরো সতর্ক করে বলেছেন, প্রয়োজনে ইরান হরমুজ প্রণালীতে মাইন পেতে দিতে পারে। এই প্রণালী বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহের একটি গুরুত্বপূর্ণ পথ। সেখানে মাইন পেতে দেওয়া হলে আন্তর্জাতিক জাহাজ চলাচলে বিপর্যয় দেখা দিতে পারে এবং বিশ্ব জুড়ে জ্বালানির দাম হঠাৎ করেই বেড়ে যেতে পারে। হুথি বিদ্রোহীদের সক্রিয়তা ও যুক্তরাষ্ট্রের সামরিক প্রস্তুতি। শুধু ইরান নয়, ইরান সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহীরাও আবার লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা শুরু করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এর আগেও হুথি বিদ্রোহীরা লোহিত সাগরে বেশ কয়েকটি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছিল, যা বিশ্ব বাণিজ্যের জন্য বড় হুমকি তৈরি করেছিল। এর মধ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উড়োজাহাজগুলোকে আটলান্টিক পেরিয়ে যেতে দেখা গেছে। বিশ্লেষকরা মনে করছেন, এটি ওয়াশিংটনের তরফে সামরিক প্রস্তুতি জোরদারের ইঙ্গিত। দ্য টেলিগ্রাফকে একজন মার্কিন কর্মকর্তা বলেছেন, ট্রাম্প এখন এই সংঘাতে যুক্তরাষ্ট্রের সরাসরি জড়ানোর ব্যাপারে আগের চেয়ে অনেক বেশি আগ্রহী হয়ে উঠেছেন। জাতিসংঘের পরমাণু বিষয়ক সাবেক পরিদর্শক ডেভিড অলব্রাইট বলেছেন, ইরানের ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনা ফর্দো মাটির অন্তত 80 মিটার বা 262 ফুট গভীরে, যা ধ্বংস করা কঠিন। বিবিসি রেডিও 5 এর সাথে আলাপকালে তিনি জানান, ইরাকে তাদের কাজের অভিজ্ঞতা আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার আন্তর্জাতিক পরিদর্শন কার্যক্রমের জন্য সহায়ক হয়েছে। বিশেষ করে গোপন কর্মসূচিগুলো পরিদর্শনের উপায় বের করার ক্ষেত্রে এটি সহায়তা করেছে। অলব্রাইট ওয়াশিংটন ভিত্তিক ইনস্টিটিউট ফর সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল সিকিউরিটির প্রতিষ্ঠাতা। তার মতে, এখন যেখানে ইসরায়েল হামলা করছে, আমি বিশ্বাস করি ইসরায়েল ওই স্থাপনা দীর্ঘ সময়ের জন্য বন্ধ করাতে পারে, আর যুক্তরাষ্ট্র এটি পুরোপুরি ধ্বংস করতে পারে। নতুন যুদ্ধের দ্বারপ্রান্তে মধ্যপ্রাচ্য। এই পরিস্থিতি এক প্রশ্নই বারবার সামনে আনছে, মধ্যপ্রাচ্য কি এক সর্বাত্মক যুদ্ধের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে? ইরান ও যুক্তরাষ্ট্রের সরাসরি সংঘাতের অর্থ হবে আঞ্চলিক এবং সম্ভবত বৈশ্বিক জ্বালানি সংকট। সব মিলিয়ে এই অঞ্চলে অস্থিরতা ক্রমশ বাড়ছে। ইরান, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের এই টানাপোড়েন আগামী দিনগুলোতে কোন দিকে মোড় নেয় তা সময়ই বলে দেবে। তবে আপাতত মধ্যপ্রাচ্যের আকাশে ঘন মেঘ জমেছে, যা যে কোনো মুহূর্তে ঝড়ে রূপ নিতে পারে। পারমাণবিক বোমার পদধ্বনি, ইরান কি পারমাণবিক পথেই হাঁটবে? ইরানের সাম্প্রতিক পদক্ষেপ বিশ্ব জুড়ে আলোচনার ঝড় তুলেছে। একের পর এক ঘটনা প্রবাহ ইঙ্গিত দিচ্ছে, পারমাণবিক অস্ত্র বিস্তারের চুক্তি থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিতে পারে তেহরান। এ যেন এক নাটকীয় মোড়, যা মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিকে আরো উত্তপ্ত করে তুলেছে। পারমাণবিক চুক্তিতে ইতি টানছে ইরান। ইরানের হুঁশিয়ারি ইসরায়েল আর পশ্চিমাদের মনে উদ্বেগের জন্ম দিয়েছে। সংঘাতের আবহে ইরান পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি থেকে সরে আসার হুমকি দিয়েছে। জানা গেছে, তারা নাকি ইতিমধ্যেই একটি বিল প্রস্তুত করেছে, যার মধ্যে তারা এনপিটি ত্যাগ করে নিজেদের পারমাণবিক নীতি পুনর্বিবেচনা করবে। প্রশ্ন উঠছে, ইরান কি তাহলে আনুষ্ঠানিকভাবে পারমাণবিক বোমা তৈরির চেষ্টা করবে?
হয় বোমা হামলা বন্ধ হোক, না হলে আমরা ইরানের এই বড় সতর্কীকরণ থেকে স্পষ্ট পরিস্থিতি কতটা জটিল। 1960-এর দশকের গোড়ার দিকে স্বাক্ষরিত এনপিটি অভিযান ইসরায়েলের নিরাপত্তা কৌশলকে সম্পূর্ণভাবে বিপর্যস্ত করে দিয়েছে, যা তেল আবিবকে শুধু হতবাকি নয়, আতঙ্কিতও করে তুলেছে। এই অভিযানে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর মহাকাশ ও বিমান শাখা এমন এক ব্যাপক ও সুনির্দিষ্ট ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, যা ইসরায়েলের দখলকৃত ভূমির গভীরে আঘাত হেনেছে। প্রশ্ন হলো, ইসরায়েলের আয়রন ডোম কেন এই হামলা ঠেকাতে ব্যর্থ হলো? ফার্স নিউজ এজেন্সিকে দেয়া এক সূত্রের তথ্য অনুযায়ী এই অভিযানে ইরানের হাতে থাকা সবচেয়ে উন্নত ক্ষেপণাস্ত্রগুলো ব্যবহার করা হয়েছে। এর মধ্যে রয়েছে ইমাদ, গাদর এবং খাইবার সেকান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এই ক্ষেপণাস্ত্রগুলোর লক্ষ্য ছিল হাইফা, তেল আবিব এবং ইসরায়েলের উত্তরাঞ্চল। সবচেয়ে বিস্ময়কর হলো, ইসরায়েলের শোধনাগার, বিদ্যুৎ সরবরাহ কেন্দ্র এবং বিমান বাহিনীর জ্বালানি সরবরাহ স্থাপনাগুলোকে এই ক্ষেপণাস্ত্রগুলো নির্ভুলভাবে আঘাত হেনেছে। এটাই প্রমাণ করে যে ইরানের ক্ষেপণাস্ত্রগুলো শুধু শক্তিশালী নয়, শত্রুর প্রতিরক্ষা ব্যবস্থার গভীরে প্রবেশ করার ক্ষমতাও রাখে। এটাই প্রমাণ করে যে ইরানের ক্ষেপণাস্ত্রগুলো শুধু শক্তিশালী নয়, শত্রুর প্রতিরক্ষা ব্যবস্থার গভীরে প্রবেশ করার ক্ষমতাও রাখে, যা ইসরায়েলের জন্য এক দুঃস্বপ্ন। ক্ষেপণাস্ত্রের বৈশিষ্ট্য। ইসরায়েলের আতঙ্ক বাড়াচ্ছে যেসব অস্ত্র। ইমাদ ক্ষেপণাস্ত্র। এই অভিযানে ইমাদ ক্ষেপণাস্ত্র মূল ভূমিকা পালন করেছে। এটি প্রায় 2000 কিলোমিটার পাল্লা বিশিষ্ট এবং কদর ক্ষেপণাস্ত্রের উপর ভিত্তি করে তৈরি। এর সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো এটি আঘাত হানার আগ পর্যন্ত নিয়ন্ত্রণযোগ্য, অর্থাৎ এটি মাঝপথেও গতিপথ পরিবর্তন করতে পারে, যা এর নির্ভুলতা অনেক বাড়িয়ে দেয়। এর বিচ্ছিন্ন ওয়ারহেড এবং ম্যানুভারিং ফিন এটিকে হাইফার কৌশলগত লক্ষ্যবস্তু সফলভাবে আঘাত হানতে সাহায্য করেছে। কাদর ক্ষেপণাস্ত্র। কাদর ক্ষেপণাস্ত্র, যা 3টি ভিন্ন মডেলে 1350 থেকে 1950 কিলোমিটার পাল্লায় তৈরি করা হয়েছে, আবারও তার কার্যকারিতা প্রমাণ করেছে। এর উন্নত জাইরোস্কোপিক নিদর্শন ব্যবস্থা এবং তরল জ্বালানি ব্যবহার করে এই ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলের প্রতিরক্ষা ও লজিস্টিক অবকাঠামো ধ্বংস করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এগুলোই হয়তো সেই ক্ষেপণাস্ত্র যা আয়রন ডোম ভেদ করে ইসরায়েলের গভীরে আঘাত হেনেছে। খাইবার সেকান ক্ষেপণাস্ত্র। এই অভিযানের সবচেয়ে বড় টুইস্ট হলো খাইবার সেকান ক্ষেপণাস্ত্রের ব্যবহার। এই ক্ষেপণাস্ত্রটি প্রথমবারের মতো ফেব্রুয়ারি 2022 সালে উন্মোচন করা হয়েছিল। এর বিশেষভাবে ডিজাইন করা 3 শঙ্কুযুক্ত ওয়ারহেড বায়ুমণ্ডলে পুনঃ প্রবেশের সময় উচ্চমাত্রার ম্যানুভারিং ক্ষমতা প্রদান করে। এটি বিশেষভাবে ডেভিড স্লিং এবং প্যাট্রিয়টের মতো উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করার জন্য তৈরি করা হয়েছে। এর ছোট ও হালকা গঠন এটিকে বেসামরিক যান এবং স্টেলথ লঞ্চার থেকেও নিক্ষেপযোগ্য করে তোলে। ইসরায়েলের দখলকৃত ভূমির উত্তরাঞ্চলের শহরগুলোতে প্রকাশিত ছবিগুলোতে ব্যাপক বিস্ফোরণ, হাইফাই তেল স্থাপনায় অগ্নিকাণ্ড এবং সামরিক ও অর্থনৈতিক অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতির প্রমাণ দেখা যায়। পার্স টুডের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলিরা স্বীকার করেছে ইরানের সাম্প্রতিক আক্রমণ তীব্রতা, নির্ভুলতা এবং সমন্বয়ের দিক থেকে নজিরবিহীন এবং ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা এর কার্যকরভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়েছে। গাজায় ইসরায়েলের বর্বরোচিত হামলার পর ইরান ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা এখন চরমে। শুক্রবার থেকে ইসরায়েলের ওপর ইরান যে হামলা চালিয়েছে তাকে শুধুই সতর্কতা বলে উল্লেখ করেছেন ইরানের শীর্ষ সামরিক কমান্ডার মেজর জেনারেল সাইয়দ আব্দুর রহিম মুসাভি। তার হুঁশিয়ারি, আসল শাস্তিমূলক অভিযান নাকি এবার শুরু হবে। হুঁশিয়ারি নাকি চূড়ান্ত আঘাতের পূর্বাভাস? ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল সাইয়দ আব্দুর রহিম মুসাভি এক টেলিভিশন বার্তায় ইসরায়েল ও তার পশ্চিমা মিত্রদের প্রতি কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তা কেবল একটি প্রতিরোধমূলক সতর্কতা, অর্থাৎ এটি একটি ট্রেলার মাত্র। আসল শাস্তিমূলক অভিযান নাকি এবার আসছে।
জেনারেল মুসাভি অভিযোগ করেছেন ইসরায়েল সামরিক লক্ষ্যের আড়ালে নারী, শিশু ও বৃদ্ধদের ওপর হামলা চালিয়েছে। এমনকি গাজা ও লেবাননে প্রায় 300 সাংবাদিককে হত্যার পর এখন ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম IRIB এর কর্মীদের ওপরও বর্বর হামলা চালাচ্ছে। এসব কর্মকাণ্ডকে আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন হিসেবে দেখছে ইরান। প্রতিশোধের আগুন ও ইরানের দৃঢ় সংকল্প। মুসাভি দৃঢ় কণ্ঠে বলেছেন, ইতিহাস সাক্ষী মহান ইরান জাতি কখনো কোনো আগ্রাসনের কাছে মাথা নত করেনি। তিনি ইসরায়েলকে তাদের অপরাধের জন্য মূল্য দিতে বাধ্য করার অঙ্গীকার করেছেন। তিনি উল্লেখ করেন, শুক্রবার থেকে IRGC মহাকাশ বাহিনী এবং বিমান প্রতিরক্ষা সদর দপ্তর সেনাবাহিনী, IRGC আইন প্রয়োগকারী কমান্ড এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সহায়তায় ইসরায়েলের সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। তবে এর সবকিছুই নাকি ছিল সতর্কীকরণ। বসতি স্থাপনকারীদের প্রতি হুঁশিয়ারি, তেল আবিব ও হাইফা কি নিরাপদ? সবচেয়ে চাঞ্চল্যকর বিষয় হলো জেনারেল মুসাভি অধিকৃত অঞ্চল, বিশেষ করে তেল আবিব এবং হাইফার বসতি স্থাপনকারীদের অবিলম্বে এসব এলাকা ছেড়ে চলে যাওয়ার জন্য সতর্ক করে দিয়েছেন। তিনি বলেছেন, তারা যেন তাদের জীবন বাঁচাতে অবিলম্বে এই এলাকাগুলি ছেড়ে চলে যায়। তার শেষ বার্তা ছিল বিশ্বের মুক্ত জনগণের উদ্দেশ্যে। মহান ইরান তার সশস্ত্র বাহিনীর নেতৃত্বে প্রতিশোধ নেবে, স্রষ্টার ইচ্ছায়, তার শক্তিতে। তেল আবিব ও হাইফার মানুষকে কি সত্যিই ঘর ছাড়তে হবে? মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক পরিস্থিতি এখন এক নতুন মোড়ে দাঁড়িয়েছে। এদিকে ইরানের শীর্ষ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, যুক্তরাষ্ট্রের জানা উচিত তাদের যে কোনো সামরিক হস্তক্ষেপ সন্দেহাতীতভাবে তাদের জন্য অপূরণীয় ক্ষতি বয়ে আনবে। ইরানি জাতি চাপিয়ে দেওয়া যুদ্ধ ও চাপিয়ে দেওয়া শান্তির বিরুদ্ধে দৃঢ়ভাবে দাঁড়াবে এবং এই জাতি চাপের মুখে কারো কাছে আত্মসমর্পণ করবে না। জাতির উদ্দেশ্যে দেওয়া বার্তায় বলেছেন তিনি। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে তার এই বক্তব্য পাঠ করা হয়। খামেনি নিজে এই বক্তব্য দেননি, তার পক্ষ থেকে টেলিভিশনটির উপস্থাপক নিজে এটি পড়ে শোনা। খামেনি বলেন, ইহুদিবাদী শত্রুকে অবশ্যই শাস্তি পেতে হবে এবং ইরান জাতি ও সশস্ত্র বাহিনীর কাছ থেকে তারা তা পাচ্ছে। এর আগে ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, খামেনির অবস্থান তাদের জানা, তবে তাকে হত্যার কোনো পরিকল্পনা অন্তত এখন তাদের নেই। অপারেশন ট্রু প্রমিস 3, ইসরায়েলের আকাশ ইরানের নিয়ন্ত্রণে। ইরানের সামরিক কর্মকর্তা কর্নেল ইমান তাজিক এক বিস্ফোরক দাবি করেছেন, ইরান ইসরায়েলি আকাশের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ অর্জন করেছে। ইমান তাজিক দাবি করেন, মঙ্গলবার রাতের ক্ষেপণাস্ত্র হামলা দখলকৃত অঞ্চলের আকাশে ইরানের নিরঙ্কুশ আধিপত্যের প্রমাণ। কর্নেল তাজিক ইসলামিক রিভলিউশন গার্ড কর্পসের এরোস্পেস ফোর্সের এই 11তম অভিযানকে বিশেষভাবে প্রশংসা করেছেন, যা প্রথম প্রজন্মের ফাত্তাহ ক্ষেপণাস্ত্র দিয়ে পরিচালিত হয়েছিল। তার দাবি, শক্তিশালী ফাত্তাহ ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থায় সহজেই প্রবেশ করেছে, বারবার কাপুরুষ ইসরায়েলিদের আশ্রয়স্থল কাঁপিয়ে দিয়েছে এবং তেল আবিবের যুদ্ধবাজ মিত্রদের কাছে ইরানের শক্তির বার্তা পৌঁছে দিয়েছে। তাজিক জোর দিয়ে বলেছেন, মঙ্গলবার রাতের ক্ষেপণাস্ত্র হামলা প্রমাণ করেছে যে ইরান অধিকৃত ফিলিস্তিনের আকাশের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ অর্জন করেছে, যার ফলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার বিরুদ্ধে এর বাসিন্দারা সম্পূর্ণ অরক্ষিত। ঘটনার কয়েক ঘন্টা আগে ইরান ইসরায়েলি লক্ষ্যবস্তুতে আঘাত হানতে শুরু করে। অধিকৃত অঞ্চলের ভেতর থেকে ধারণ করা ফুটেজে দেখা গেছে ইরানি ক্ষেপণাস্ত্রগুলি স্থল ও লক্ষ্যবস্তুতে আঘাত করেছে এবং ইসরায়েলি আয়রন ডোম সিস্টেমটি টানা দ্বিতীয় রাতে ত্রুটিপূর্ণ অবস্থায় দেখা গেছে এবং সম্ভবত তেল আবিবে প্রতিরক্ষামূলক প্রজেক্টাইল নিক্ষেপ করছে এবং আগুন ধরিয়ে দিচ্ছে। হামলার পর মোবাইল ক্যামেরায় ধারণ করা ফুটেজে দেখা গেছে আতঙ্কিত এবং হতবাক ইসরায়েলিরা ইরানের ধ্বংসস্তূপের মধ্যে হেঁটে যাচ্ছে। এদিকে ইসরায়েলের সামরিক হামলায় যুক্তরাষ্ট্র সরাসরি অংশ নিলে ইরান যে সমুচিত জবাব দেবে ওয়াশিংটনকে তা জানিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘে তেহরানের রাষ্ট্রদূত আলী বাহরেইনি। ইরান একটি রেড লাইন ঠিক করেছে, যুক্তরাষ্ট্র যদি সেটা অতিক্রম করে তাহলে আমরা জবাব দেব বলেছেন তিনি। তবে কি কি কাজ তেহরান উস্কানি বিবেচনা করে পাল্টা জবাব দেবে সে বিষয়ে সুস্পষ্ট কিছু বলেননি তিনি।
মধ্যপ্রাচ্যে তুমুল উত্তেজনা এবং ইরান ইসরায়েল পাল্টাপাল্টি হামলার মধ্যে যুক্তরাষ্ট্র আমেরিকার বিভিন্ন ঘাঁটি থেকে অন্তত 30টি সামরিক জেট ইউরোপে সরিয়ে এনেছে। এগুলোর গতিপথের উপর নজর রাখা বিভিন্ন ওয়েবসাইটের তথ্য পর্যালোচনার পর বিবিসি ভেরিফাই এই তথ্য নিশ্চিত হয়েছে। এই 30টি জেটই মার্কিন সামরিক বাহিনীর ট্যাঙ্কার, উড়োজাহাজ, এগুলো আকাশে যুদ্ধ বিমান ও বোমারু বিমানে পুনরায় জ্বালানি ভরে দিতে পারে। ইরানের শীর্ষ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথা মতো ইরান কারো কাছে আত্মসমর্পণ করবে না। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্র যদি ইসরায়েলকে সাহায্য করে তাহলে তারা অপূরণীয় ক্ষতির মুখে পড়বে। ইরান ইসরায়েল চলমান সংঘাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের মুখোমুখি দাঁড়িয়েছেন। তিনি কি কূটনৈতিকভাবে পিছু হটবেন নাকি ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করবেন? মার্কিন সংবাদ মাধ্যম CNN কে দেওয়া সাক্ষাৎকারে এই কথা বলেছেন ইউরোপিয়ান কাউন্সিল অন ফরেন রিলেশনের জ্যেষ্ঠ ফেলো এলি জেরানমায়ে। জেরানমায়ে বলেন, এই ধরনের পরিস্থিতিতে নেতাদের সবসময় একটি বিকল্প থাকে। অতীতেও ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধের দ্বারপ্রান্ত থেকে সরে এসেছেন, এবারও তা তার পক্ষে সম্ভব। তিনি আরো বলেন, যদি ট্রাম্প ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার সিদ্ধান্ত নেন, ইরান তা তাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সরাসরি যুদ্ধ ঘোষণার সমতুল্য বলে বিবেচনা করবে। জেরানমায়ে বলেন, যদি এই প্যান্ডোরার বাক্স একবার খুলে যায় তাহলে আমরা জানি না পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে। ইউক্রেনের সঙ্গে রাশিয়ার সংঘাত কিংবা তাইওয়ানের ওপর চীনের দাবি নিয়ে যে উত্তেজনা, এ দুটো ঘটনার সঙ্গে ইরানের পরমাণু স্থাপনায় আমেরিকার হামলার কোনো মিল নেই। কারণ ইরান ও আমেরিকা তাদের জাতীয় কোনো ইস্যু নিয়ে যুদ্ধে জড়ায়নি, বরং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং আমেরিকা তার ইহুদিবাদী লবি গ্রুপ আমেরিকান ইসরায়েল পাবলিক অ্যাফেয়ার্স কমিটি ইসরায়েলের যুদ্ধকে কৌশলে প্রেসিডেন্ট ট্রাম্পের ঘাড়ে চাপিয়ে দিয়েছে। আমেরিকা কার্যত ইসরায়েলের যুদ্ধের সাব কন্ট্রাক্ট নিয়ে ইরানে আক্রমণ করেছে, আর এর মাধ্যমে ট্রাম্প নিজেকে ইসরায়েলের স্বার্থ হাসিলের একজন আদর্শ সাব কন্ট্রাক্টরে পরিণত করেছেন। নেতানিয়াহু কয়েক দশক ধরেই আমেরিকান রাজনীতিকে ম্যানিপুলেট করে তার নিজের স্বার্থ হাসিল করেছেন খুব চমৎকারভাবে। 2002 সালে মার্কিন কংগ্রেসকে আশ্বস্ত করে বলেছিলেন, আমি আপনাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনারা সাদ্দাম হোসেনকে ক্ষমতা থেকে উৎখাত করলে ইরানের নতুন প্রজন্ম তাদের দেশের ধর্মীয় নেতাদের ক্ষমতা থেকে ছুড়ে ফেলবে। কিন্তু ইরাকে সরকার পরিবর্তনের পর দেশটিতে চরম বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। অন্যদিকে ইরানের সরকারের বিরুদ্ধে গণ অভ্যুত্থান শুরুর কোনো লক্ষণই দেখা যায়নি। এর 23 বছর পর 2025 সালে এসে নেতানিয়াহু মধ্যপ্রাচ্যের চেহারা বদলে দিতে তার উদ্দেশ্য চরিতার্থ করার জন্য আবার আমেরিকাকে যুদ্ধে জড়াতে সফল হন। এভাবে প্রতিবারই আমেরিকা ইসরায়েলের হয়ে মধ্যপ্রাচ্যে যুদ্ধে জড়িয়ে পড়ে, আর এর ফলে পুরো অঞ্চলই দেখা দেয় আতঙ্ক, ছড়িয়ে পড়ে বিশৃঙ্খলা, আর এটার জের ধরে জোরদার করা হয় ইসরায়েলের নিরাপত্তা। অন্যদিকে মধ্যপ্রাচ্যের ব্যর্থ রাষ্ট্রগুলো বরাবরই ইসরায়েলের আঞ্চলিক আধিপত্য ও শ্রেষ্ঠত্বকে চ্যালেঞ্জ জানাতে চরমভাবে ব্যর্থ হয়। এবারের ইরান ইসরায়েল যুদ্ধে আকস্মিক অস্ত্রবিরতির পর পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে আসছে। এটা এখন স্পষ্ট হয়ে আসছে, ইরানে ইসরায়েলের হামলার মূল উদ্দেশ্য মধ্যপ্রাচ্যে পরমাণু শক্তির অধিকারী হতে চাওয়া প্রতিদ্বন্দ্বী ইরানকে থামানো নয়, বরং ইসরায়েলের হামলার মূল উদ্দেশ্য ছিল পুরো মধ্যপ্রাচ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করা, ইরানের সরকারের পরিবর্তন ঘটানো এবং মধ্যপ্রাচ্যকে চিরদিনের জন্য বিভক্ত করে নিজের সামরিক শ্রেষ্ঠত্ব নিশ্চিত করা। এই বিশৃঙ্খলা সৃষ্টি ইসরায়েলের নীতির কোনো বাই প্রোডাক্ট বা উপজাত নয়, বরং এটাই হচ্ছে ইসরায়েলের মূলনীতি। নৈরাজ্য সৃষ্টি করে নিজেদের স্বার্থ হাসিল করাই হচ্ছে ইসরায়েলের কৌশল। এটাই হচ্ছে ইহুদি বর্ণবাদী দেশটির কাজের একটি মডেল। মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করে রাখার পরিকল্পিত ইহুদি চক্রান্তের বিষয়টি প্রথম উঠে আসে 1982 সালে হিব্রু ভাষায় প্রকাশিত ওয়াইনন পরিকল্পনায়। ইসরায়েলের যুদ্ধ অপরাধ সম্পর্কে বিশ্বের দৃষ্টিকে অন্যদিকে ঘুরিয়ে দিতে এই কৌশল নেওয়া হয়। বর্তমানে গাজার গণহত্যা, অধিকৃত পশ্চিম তীরের দখলদারিত্ব, ইহুদি বসতি সম্প্রসারণ ও দেশটির বর্ণবাদী শাসনকে আড়াল করতেও ব্যবহার করা হচ্ছে এই কৌশলই। ওয়াইনন পরিকল্পনা অনুযায়ী মধ্যপ্রাচ্যে অব্যাহতভাবে অস্থিতিশীলতা সৃষ্টি করে রাখা হলে তার মাধ্যমে ইসরায়েলের অস্তিত্ব হুমকির মুখে দেশটির এই বয়ানের ভিত্তিকে শক্তিশালী করবে। ওয়াইনন পরিকল্পনা অনুযায়ী মধ্যপ্রাচ্যে অব্যাহতভাবে অস্থিতিশীলতা সৃষ্টি করে রাখা হলে তার মাধ্যমে ইসরায়েলের অস্তিত্ব হুমকির মুখে দেশটির এই বয়ানের ভিত্তিকে শক্তিশালী করবে। আমেরিকান নীতি নির্ধারকরাও ইসরায়েলের এই বয়ানকে লুফে নিচ্ছে।
তারা মধ্যপ্রাচ্যে তাদের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র ও এই অঞ্চলে নিজেদের স্বার্থ হাসিলের হাতিয়ার হিসেবে ব্যবহার করা এই দেশটির নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রতি বছর আমেরিকান করদাতাদের শত শত কোটি ডলারের সামরিক ও আর্থিক সহায়তা দিচ্ছে তেল আবিবকে। এই অস্ত্র ও অর্থ দিয়ে ইসরায়েল মধ্যপ্রাচ্যে বিরামহীন যুদ্ধে নিয়োজিত রয়েছে তার নিরাপত্তা নিশ্চিত করার অজুহাতে। ইসরায়েলের প্রতিবেশী ব্যর্থ রাষ্ট্রগুলোর মধ্যে বিরোধ, বিভাজন, গৃহযুদ্ধ, অর্থনীতি ভেঙে পড়া অথবা গোষ্ঠীগত সহিংসতায় জর্জরিত থাকার সুযোগকে কাজে লাগিয়ে পশ্চিমা গণমাধ্যমগুলো তাদের খবরের শিরোনামকে ইসরায়েলের নৃশংসতা থেকে আঞ্চলিক অস্থিতিশীলতার দিকে নিয়ে যায়। আর এই সুযোগকে কাজে লাগিয়ে ইসরায়েল নিজেকে দায়মুক্ত করে এবং ফিলিস্তিনিদের দুর্দশার করুণ চিত্রগুলো চাপা পড়ে যায়। ইসরায়েল যে তার রাষ্ট্রনীতি হিসেবে ফিলিস্তিনিদের হত্যা ও উচ্ছেদ করে তা আর বিশেষ গুরুত্ব পায় না আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে, বরং ফিলিস্তিনিদের সম্পর্কে বলা হয় তারা দুর্ভাগ্যজনক পরিস্থিতির শিকার। কাজে লেবানন, সিরিয়া, ইরাক, লিবিয়া, সুদানে দীর্ঘদিনের গৃহযুদ্ধ এবং বর্তমানে ইরানে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টার মূল লক্ষ্যই হল এই অঞ্চলের দেশগুলো যাতে ঐক্যবদ্ধ থেকে ইসরায়েলের আঞ্চলিক আধিপত্যকে চ্যালেঞ্জ জানাতে না পারে। এটা ইসরায়েলের রাষ্ট্রীয় কৌশল। একটি ছত্রভঙ্গ মধ্যপ্রাচ্যকে নিজের নিয়ন্ত্রণের মধ্যে রাখা ইসরায়েলের জন্য খুবই সহজ এবং একই সঙ্গে বিশ্ব এ ধরনের অঞ্চলকে গুরুত্ব না দিয়ে বরং অবজ্ঞার চোখেই দেখবে। উদাহরণ হিসেবে এখানে গাজার বর্তমান অবস্থার কথা বলা যায়। বিশ্ব গাজার গণহত্যাকে এই অঞ্চলের দীর্ঘদিনের বিশৃঙ্খল পরিস্থিতি ও সংঘাতেরই আরেকটি পর্ব হিসেবে দেখছে। তারা খুব স্বাভাবিকভাবেই ইসরায়েলি বর্বরতাকে চলতে দিচ্ছে। বিশেষ করে ট্রাম্প প্রশাসন গাজার ফিলিস্তিনিদের খাদ্য থেকে বঞ্চিত রাখা এবং গণহত্যাকে খুবই স্বাভাবিক বিষয় হিসেবে গ্রহণ করেছে। আমেরিকার অর্থায়নে তৈরি গাজার তথাকথিত ত্রাণ বিতরণ কেন্দ্রগুলো এক একটি কিলিং জোনে পরিণত হয়েছে। প্রতিদিনই সব ত্রাণ বিতরণ কেন্দ্রে শতাধিক ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করছে ইসরায়েলি সেনারা। ত্রাণ নিয়ে আসা ফিলিস্তিনিরা ত্রাণের পরিবর্তে স্বজনদের লাশ কাঁধে নিয়ে তাঁবুতে ফিরছেন। আর এসব দৃশ্য, এসব হত্যাকাণ্ড ইসরায়েলি যুদ্ধের ডামাডোলে হারিয়ে যাচ্ছে। এই গণহত্যাকে বিশ্ব মোটেও গুরুত্ব দিচ্ছে না। নেতানিয়াহু গাজায় তার এই গণহত্যাকে অব্যাহত রাখতে নতুন কোনো অজুহাত তৈরি করতে পারে, আর এর মাধ্যমে তিনি আরেকটি সাফল্য অর্জন করতে পারেন ইসরায়েলের যুদ্ধে আমেরিকাকে জড়ানোর মাধ্যমে। কিন্তু ইসরায়েলের যুদ্ধে আমেরিকাকে জড়ানোর নেতানিয়াহুর এই কৌশলের বিরুদ্ধে মার্কিন জনগণের মধ্যে ক্ষোভ বাড়ছে। সংখ্যাগরিষ্ঠ মার্কিনই ইসরায়েলের যুদ্ধে আমেরিকার জড়িয়ে পড়ার তীব্র বিরোধিতা করছেন। আমেরিকান ইসরায়েল পাবলিক অ্যাফেয়ার্স কমিটি নিয়ন্ত্রিত বিভিন্ন প্রতিষ্ঠানের সিদ্ধান্ত গ্রহণকারী এলিট ও জনমতের মধ্যে মতপার্থক্য দিন দিনই বাড়ছে। ইহুদিদের নিয়ন্ত্রিত বিভিন্ন প্রতিষ্ঠান ও তাদের নীতি নির্ধারকদের পক্ষপাতমূলক সিদ্ধান্তের কারণে এদের ওপর আস্থা ও বিশ্বাস হারাচ্ছেন সাধারণ মার্কিনীরা। ইরানে আমেরিকার সাম্প্রতিক হামলার প্রতিক্রিয়ায় ইরানি নেতারা আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে সম্পৃক্ততা বাড়িয়ে বর্তমান বিশ্ব ব্যবস্থাকে চ্যালেঞ্জ করতে পারেন। তার একটি আভাসও স্পষ্ট হয়ে উঠেছে ইতোমধ্যে। রাশিয়া ও চীনের সমর্থনে ইরানের উদ্যোগে নতুন একটি জোট গড়ে ওঠার পথ তৈরি হচ্ছে। আগামী দশকগুলোয় এটা আরও জোরদার হয়ে উঠতে পারে। আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ইরানের পরমাণু কর্মসূচিতে ইসরায়েলের হামলার নিন্দা জানাতে অনেক দেশই বিরত ছিল। আমেরিকা সহ এসব দেশ বরং একই সুরে ইরানকে পরমাণু বোমার অধিকারী হওয়ার পথ ছাড়তে বলে আওয়াজ তোলে। অথচ আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা ইরানের পরমাণু কর্মসূচির পরিদর্শন অব্যাহত রেখেছে বছরের পর বছর ধরে। কিন্তু ইসরায়েলের পরমাণু অস্ত্র নিয়ে পশ্চিমা বিশ্ব ও IAEA টু শব্দও করে না। এটা IAEA এর বিশ্বাসযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করেছে। এ ধরনের বৈষম্যমূলক আচরণের কারণে ইরান তার পরমাণু স্থাপনায় IAEA কে পরিদর্শনের অনুমতি আর নাও দিতে পারে। ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি শুরু করলে দেশটিতে আবার হামলা করা হবে বলে হুমকি দিয়েছেন ট্রাম্প। এখন প্রশ্ন হচ্ছে, আমেরিকা আর কতদিন এভাবে ইসরায়েলের যুদ্ধের সাবকন্ট্রাক্ট নিয়ে মধ্যপ্রাচ্যের দেশগুলোয় হামলা চালাবে? বিশ্লেষকরা মনে করছেন সামগ্রিক এই পরিস্থিতিতে ট্রাম্প ইসরায়েলের রক্ষাকর্তা হয়ে বরং ইরানকে পরমাণু বোমার দিকে ঠেলে দেওয়ার কারিগর হিসেবেই বিবেচিত হতে পারেন। শ্রোতা বন্ধুরা, সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।